নির্বাচন মানে শুধু কে জিতবে তা নয়। নির্বাচন মানে আমরা কেমন দেশ চাই, কেমন সমাজ চাই এবং সবচেয়ে বড় কথা আমরা কেমন নেতৃত্ব চাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নিরাপত্তা থাকবে, ন্যায় বিচার থাকবে, স্বাধীনতা থাকবে এবং উন্নয়ন থাকবে। আর এই সবই হবে মানুষের জন্য, মানুষের সাথে এবং মানুষের কল্যাণে। আর এই সবকিছু জানতে এবং দেখতে চোখ রাখবেন আমাদের বাক্সতে। আজকে আমরা বাক্সতে অতিথি হিসেবে এমন একজনকে আহ স্বাগত জানিয়েছি, লেখক, কলামিস্ট এবং জওয়ানের সম্পাদক রেজল করিম রনি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে তিনি উপস্থিত আছেন। রেজল করিম রনি, বাক্সর স্টুডিওতে আপনাকে স্বাগত। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যারা যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। শুরুতেই যে ব্যাপারটা আপনার কাছে জানতে চাই, ত্রয়োদশ জাতীয় নির্বাচন একদমই কড়া নাড়ছে এরকম একটা ব্যাপার। তো প্রথমে যদি আপনার কাছে এই বিষয়টা নিয়ে জানতে চাই যে এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন দীর্ঘ অনেকটা বছর পর কিন্তু একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছে বাংলাদেশের সাধারণ মানুষ, এটা নিয়ে যদি কিছু বলেন। দেখেন, আমার নির্বাচন নিয়ে কোনো আগ্রহ কখনোই ছিল না, এখনো নাই। আমার আগ্রহ হলো ভোটাধিকার নিয়ে। নির্বাচন কিন্তু হাসিনাও করছে, একটা নির্বাচন হাসিনা বাদ রাখছে বা ডেট ওভার করছে আপনি দেখাইতে পারবেন না, কিন্তু যেটা হাসিনা করছে সেটা হলো ভোটাধিকার হরণ করছে আমাদের। আমি তখন মানবজমিনে একটা লেখা লিখছিলাম, ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি। হাসিনা আমাদের এখানে ভোটবিহীন নির্বাচনের সংস্কৃতি তৈরি করছে। সো হাসিনা ভোটবিহীন নির্বাচন সংস্কৃতি তৈরি করছে এক একটা এক একভাবে, 14তে একভাবে, 18তে একভাবে, 24-এ আরেকভাবে। তো এখনো আবার নির্বাচন সামনে, যেমনটি আপনি বললেন আপনার সূচনায়। তো নির্বাচন সামনে, এটা নিয়ে উদ্বেলিত হওয়ার কিছু নাই, আহ্লাদিত হওয়ার কিছু নাই। কনসার্নের বিষয় যেটা, ভোটাধিকার নিশ্চিত হবে কিনা। ভোটাধিকার নিশ্চিত হওয়ার কোনো লক্ষণ কি আপনি দেখেন? আমি বলবো না, আমি দেখি না। কেন দেখি না? ফ্রম ভেরি বিগিনিং, 5 তারিখের পরের থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা যে ধরনের জাতীয় ঐক্যের ভিত্তিতে একটা রাজনীতি আশা করছিলাম, সেটা পরিকল্পিতভাবে নষ্ট করা হয়েছে, ধ্বংস করা হয়েছে। একেবারেই প্রোপাগান্ডা নির্ভর, ন্যারেটিভ পলিটিক্স নির্ভর একটা রাজনীতি চলে, যেটা আওয়ামী লীগ করত। যখন আপনি মাঠে আপনার প্রতিযোগী বা আপনার প্রতিপক্ষের চেয়ে কম মানে শক্তিশালী বা দুর্বল, সেইটা পূরণ করার জন্য যেই ধরনের পদ্ধতিগুলো হাসিনা গ্রহণ করছে, সেটাই আপনি গ্রহণ করছেন। সেটা কি? হাসিনা ক্ষমতার দিকে থাকার একটা কুফল কি জানেন? আপনি যখন মনে করবেন আপনি তো যে কোনোভাবে ক্ষমতার দিকে চলে যেতে পারেন, ক্ষমতার এক্সেস করার অ্যাবিলিটি আপনার আছে, সেটা আপনার কনসেন্ট ম্যানুভারিং করে হোক, গুপ্ত অবস্থায় আপনার শত্রুর ভেতরে ঢুকে যাওয়া হোক, আপনি যখন এটা মনে করেন, আপনি যখন প্রো ইস্টাবলিশড একটা অবস্থানে থাকার ক্যাপাসিটি অর্জন করে ফেলেন এবং নীতিকে বিসর্জন দিয়ে কৌশলের কারণে আপনি এগিয়ে যেতে থাকেন, আপনি ডে টু ডে জনবিচ্ছিন্ন হতে থাকেন, জনগণকে আন্ডারমাইন করতে থাকেন। জনবিচ্ছিন্ন এবং জনগণকে আন্ডারমাইন করার প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যখন নগদ অ্যাচিভ করা শুরু করেন, যে নগদ লাভ যেটা করি আমরা, তখন আপনি যেটা করেন, যেটা এই প্রসেসটা রাখেন, সেটা হলো আপনি রাজনীতি বাদ দিয়ে ন্যারেটিভে ঢুকে যান। কারণ আপনি মনে করেন যে কৃত্রিম হাইপ তৈরি করে একটা বিশাল বাবল, এটাকে বিখ্যাত লেখক আপনার নাসিম নিকোলাস তালেবের একটা বই আছে, ফোল্ডেড বাই র্যান্ডমনেস। একটা হাইপ তুলে, জোয়ার তুইলা আপনি একেবারে এই র্যান্ডম, যে ফোল্ডেড র্যান্ডম একটা জোয়ার হুজুক তুলে আপনি সবাইকে বোকা বানায় একটা ঘটনা ঘটাই ফেলে। এবং আমরা কিন্তু বিগত সরকারের আমলে, বিগত কয়েক বছরের নির্বাচনেও কিন্তু এটাই দেখেছি যে সবসময় এক ধরনের ন্যারেটিভ হাইপ তৈরি করা, এবং হাসিনারা বলে নকল গানের সুরে রাস্তায় আপনার কানে তোলা দিয়ে লোকজন চলাফেরা করতো। হ্যাঁ, এখনো একই জিনিস। আপনি একটা গান বাজতেছে, কি পাশা দাইন খেলা, রাজনীতি নেই। হ্যাঁ, রোমান ফরিদ বেঁচে থাকলে খুশি হইতো। হ্যাঁ, আশপাশা খেলবো রেশাম। হ্যাঁ, রাজনীতি নাই আপনি দেখবেন। হ্যাঁ, সব আছে এর মধ্যে, দেশের জন্য পলিসি কিছু নাই। তো আপনার এগুলো হইলো হাসিনার মডেল। আপনার যার রাজনীতি থাকে না, সে এগুলো করে। আপনি বলতে চাচ্ছেন যে একই ঘটনা পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা 110%, কিন্তু সেটা ঠেকানোর সম্ভাবনা জনগণের 150%। এটা হলো সমস্যা। একই ঘটনার পুনরাবৃত্তি যদি হয়, সেক্ষেত্রে আপনি আসলে কাকে দায়ী করছেন? এক্ষেত্রে কি প্রশাসনে যারা গুপ্তভাবে ফ্রম ডে ওয়ান নিয়ন্ত্রণ নিয়ে যারা ন্যারেটিভ, সমাজে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করার সুযোগ করে দিয়েছে। যেমন ধরেন, এখন চাঁদাবাজি কারা করছে? 8,000-এর মতো লোক চাঁদাবাজের অভিযোগে যারা অভিযুক্ত, বিএনপি বহিষ্কার করছে। ওকে, তারপর তাদের রাষ্ট্রের দায়িত্ব কি ছিল? তাদেরকে পুলিশের আওতায় আনা। এইবার চাঁদাবাজিটা হলো একটা কাঠামোগত সমস্যা, এটা সামাজিক ব্যাধি। যে এলাকায় শক্তিশালী, সে ওই এলাকার প্রশাসনের সাথে ইনভলভ হয়ে চাঁদাবাজিটা নিয়ন্ত্রণ করে। এই সরকার জামাত চালায়, এই সরকার
মুনাফেক মেধাবীদের মদতপুষ্ট সরকার, সমস্ত জায়গায় নিরপেক্ষ মেধাবীরা, হ্যাঁ নিরপেক্ষ মেধাবী, কিন্তু যেমন মানে সে বিএনপির নামে আছে, সমন্বয়ের নামে আছে, বিপ্লবের নামে আছে, জুলাই শক্তির নামে আছে, হ্যাঁ, কিন্তু শুধু জামাতের পরিচয়টা দিবে না, কিন্তু কাজ যা করার সে জামাতের হয়েই করবে। তো ফলে চাঁদাবাজির এন্টার সিন্ডিকেটটা ক্ষমতায়, আপনি থানা পুলিশ আপনারা ছাড়া লড়ে না, হ্যাঁ, তো এটা নিয়ন্ত্রণ করে কে? বিএনপির তো বেশিরভাগ কমিটি নেই, এত চাঁদাবাজ আসলো কই থেকে? তারপর 8,000 বহিষ্কার করছে। তারপর ন্যারেটিভ কি? বিএনপি চাঁদাবাজ, আপনি সাধক। ফলে আপনি যে এন্টার স্ট্রাকচারটা এবং নিয়োগ এই সরকারের বড় বড় পোস্ট পদবি সব আপনাদের দখলে। এই সরকার আমলে যে দুর্নীতিগুলো হয়েছে এনসিপি জামাত মিলায়া, হ্যাঁ, তো এখন তো একাকার, এটা বোঝা যায়। তো সেই দুর্নীতির তুলনায় একটা টেম্পু স্ট্যান্ডে ধরে নিলাম তর্কের খাতিরে টেম্পু স্ট্যান্ডে, হ্যাঁ, বিএনপির সমর্থক বা বিএনপির কোনো একটা পদধারী, হ্যাঁ, লোকাল নেতা টেম্পু স্ট্যান্ড নিয়ন্ত্রণ করে, ধরে নিলাম আপনার কথা। কিন্তু আপনি যে তুলনায় স্ট্রাকচারালি দুর্নীতি করেন, এটা তো শিশু, এটা দুধের শিশু, 10 টাকার সাথে। সেখানে আপনি তো হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছেন এই কয়েক বছর ক্ষমতার কাঠামোর মধ্যে ঢুকে, কিন্তু সেটা নিচ্ছেন কি? বেনামে। এই কারণে বিএনপি চাঁদাবাজ, আপনি সাধু। সাতকা নিয়ে কে চাঁদা নেই? সিরাজগঞ্জে 30টা দোকান বন্ধ করে, শাটার বন্ধ করে কে? সেটা সাতক্ষীরায় কে? আমি বলি, তার মানে এই যে, হ্যাঁ, আপনি যখন ন্যারেটিভ তৈরি করেন তাহলে বিএনপি সমালোচনা করা যাবে। বিএনপি যারা অপরাধ করে, বিএনপি এমন একটা সংগঠন, যেমন আপনার অপারেশন ক্লিন হার্টের কথা নিশ্চয়ই মনে আছে, আমরা এটা অনেক নিন্দা করছি, প্রতিবাদ জানাইছি, বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু নিজেদের লোক কিন্তু মাইরা সাফা করে ফেলছে। বিএনপি নেতাগুলো বিএনপির কাছে গুরুত্বপূর্ণ না, তো সে চাঁদাবাজ পুষতে যাবে কোন দুঃখে? বিএনপির কাছে গুরুত্বপূর্ণ তার জনগণ। বিএনপির অনেক বড় নেতা বিএনপি থেকে বাইরে হয়ে যাওয়ার পরে সাগর থেকে এক বলতে পানি গেলে যেরকম হয়, এরকম ইফেক্টও পড়ে না। কারণ কি? নেতা কর্মীরা ম্যাটার করে না বিএনপির কাছে। বিএনপির কাছে একমাত্র ম্যাটার করে জনগণ। এটা জনগণের মদতপুষ্ট একটা অর্গানাইজেশন। এবং জিয়া রহমান, বিএনপি কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক সংগঠন হিসেবে বিএনপি গঠন করে নাই। এটা বিএনপি নেতাকর্মীরাও এটা ভালো করে বুঝে কিনা আমার সন্দেহ আছে। কি আপনি কেন রাজনৈতিক এই যে ন্যারেটিভ পলিটিক্স তারা তৈরি করছে, তারা তিলরে তাল বানাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ওর সবাই খারাপ, তারা শুধু ভালো, এইভাবে যে সমাজকে ভাগ করতেছে, এবং তারা ইসলামের নামে নিজেরা ইসলাম বিদ্বেষী রাজনীতি প্রডিউস করতেছে। কেন করতেছে? ক্ষমতায় যাওয়ার জন্যই তো। তো জিয়া রহমানের সময় ঘটনাটা কি ঘটছিল? ঘটনা স্বাধীনতার ঘোষণার থেকে শুরু করে, উই রিভোল্ট থেকে শুরু করে 7ই নভেম্বর পর্যন্ত আপনি যদি ধারাবাহিক বিবর্তন দেখেন, সময় এবং ইতিহাসের কর্তব্য আকারে জিয়া রহমান কাছে ক্ষমতা চলে আসছে। গণভোট, মানুষ রায় দিয়েছে, সে প্রচন্ড জনপ্রিয়। জুডিশিয়ারি, মিলিটারি ব্যুরোক্রেসি সবই তার নিয়ন্ত্রণে। ক্ষমতায় সে বসা, জনগণ তার পক্ষে। তার দল করার দরকার কি? আপনি দল করে একটা ক্ষমতার জন্যই তো দল করেন। প্রথমে একটা চিন্তা আপনি আলাদা করেন যে আমার একটা চিন্তা, সেই চিন্তার সপক্ষে অনেকগুলো মানুষ আসবে, তারপরে সেই মানুষগুলোকে নিয়ে আপনি দল করবেন, দল করে ক্ষমতা নিবেন, ক্ষমতা নিয়ে দেশ সুন্দরভাবে চালাবেন, জনসেবা করবেন, তাই তো? তো সে তো ক্ষমতায় আসছে অলরেডি, তো দরকার কেন? যে প্রসেসগুলোর মধ্য দিয়ে আপনি দল করেন, যে কারণে, যে উদ্দেশ্যে, যে লক্ষ্যে, সেটা তো অলরেডি হাসিল। সে তো ক্ষমতায় আসছে, সে কেন দল করতে গেল? সে কোনো রাজনৈতিক সংগঠন হিসাবে বা ক্ষমতা নেওয়ার আপনার এই কি বলে যে একটা টুলস আকারে দল বিএনপি গঠন করে নাই। সে বিএনপি গঠন করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা ভ্যানগার্ড হিসাবে। এটা একটা তথাকথিত রাজনৈতিক দল আকারে সে গঠন করেনি। তো এখানে ফান্ডামেন্টাল তফাৎ। এই তফাতে আবার প্রমাণ দিই, 5 তারিখে ক্ষমতা সাদা হয়েছিল তো তারেক রহমানকে। এটা আপনি আগে যে স্টেশনে ছিলেন সেই টিভিতে 5 তারিখেই আপনার যে আপনার স্কাইপিতে যে কথা হইল না, আপনার বিএনপি চেয়ারপারসন এখন যিনি, তার সাথে, তো সেই আপনার কথাতে তারেক রহমান কি বলছে যে ক্ষমতা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ ভোটাধিকার প্রতিষ্ঠা করা, দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। বিএনপির ইতিহাসের সবচেয়ে সুন্দর ডিসিশন, সবচেয়ে ওয়াইজ ডিসিশন হলো এটা। যদিও এটা অনেক সমালোচনা করছে। নো, আমি যদি ধৈরাও নেই 97% লোক আমার চায় নিয়ে ক্ষমতা নিয়ে নেই, এটা ফেস্টিভ্যাল ধরে নেওয়া যাবে না। কিন্তু প্রতিযোগিতা করে 51% লোকের ভোট নিয়ে যদি আমি আসি, তখন আমি 100% লোকের প্রতিনিধি। এটাই ডেমোক্রেসি। কিন্তু সেক্ষেত্রে এই যে এখন আমি শেষ করি, তাই ওই পয়েন্ট আমি ভুলে যাবো, সরি। তার মানে ক্ষমতার জন্য বিএনপি মরিয়া পাগল হয়ে গেছে, এটা তার শত্রু যদি বলে এটা মিথ্যা কথা। কারণ 5 তারিখে তো 7 ছিল ক্ষমতা, নেই তো সে ক্ষমতা তার লক্ষ্য না। তার লক্ষ্য কি? ভোটাধিকার। জনগণ যে থেকে মিথ্যা ন্যারেটিভ প্রডিউস করবে না। হ্যাঁ, ভুল করতে পারে, ভুল ইনফরমেশন 2-4টা যেতে পারে, কিন্তু মিথ্যা প্রডিউস। এবং তারেক রহমান কিন্তু এটা বলছে যে আমি মিথ্যা কথা বইলা, হ্যাঁ, আপনার কনসেন্ট মেনোভারিং করে ধোকা দিয়ে, এবং যেটা আমি করতে পারবো না সেটা বলে ধোকা দিয়ে আমি ক্ষমতা নিতে, যেদিন আল্লাহর রহমত আল্লাহ চায় এবং মানুষ যোগ্য মনে করবে সেদিন ক্ষমতা নেয়, কোনো সমস্যা নেই। ফলে এখন তারা যে প্যানিক ছড়াচ্ছে, তারা যেই
আপনার 100% মিথ্যা নানা রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটাতে আমি মনে করি প্যানিক হওয়ার কিছু নেই। মানুষ মিথ্যা বুঝে। হ্যাঁ, আপনি যদি আমাকে মিথ্যা কথা বলেন, আমি আপনার চোখের দিকে তাকাইলে মোটামুটি বুঝতে পারবো যে সামথিং রং। হ্যাঁ, তো মিথ্যা জিনিসটা অটো এটা ফল করে, এটা অটো পতন হয়। হাসিনা দেখছে না, দরকার নেই দুইটা মিথ্যা কথা বলতো, দরকার নেই দরকার নেই তাও হয়তো মিথ্যা কথা। এটা মিথ্যা বলতে বলতে যেটা হয়, আপনি মিথ্যা বলতেছেন এটা সমস্যা না, এখানে ডেঞ্জার হলো অন্য জায়গায়। সরি, আপনাকে থামাইছি, আপনি প্রশ্ন পরে করেন। আপনি মিথ্যা বলেন বা একটা দল মিথ্যা বলে, এটা সমস্যা না খুব একটা, কারণ এটা একটু পরেই বোঝা যাবে যে এটা মিথ্যা জিনিসটা, তাই না? যেমন টুইটার হ্যাক ম্যাক এগুলি যে মিথ্যা, এটা বোঝাই যায়। কিন্তু প্রবলেম হইল আপনার কাওয়ার্ড ইন্টেলেকচুয়ালরা মনে করে এই মিথ্যা বলাতে আপনার ভোট বাড়তেছে। দ্যাট ইজ দ্য রিয়েল ডেঞ্জার। আপনি মিথ্যা বলেন, এটা তোমার বড় সমস্যা না, অবশ্যই মিথ্যা ডেঞ্জারাস, মিথ্যা বলা খারাপ, মিথ্যা বলতে শেখানো আরো খারাপ, কিন্তু মিথ্যায় অভ্যস্ত হওয়া ক্রাইম। এবং এটাকে ডিফেন্ড করা, আপনি বলতেছেন কি, আমি দেখলাম যে হাওয়ার ইউনিভার্সিটি থেকে তাদের একজন বুদ্ধিজীবী আছে, বলতেছে যে এই নারীদের নিয়ে জামাতের আমির যে পজিশন নিছে, যে বক্তব্য দিচ্ছে, এতে করে তাদের ভোট আরো নাকি বাড়তেছে। মানে প্রথমত আপনি এটা বলতেছেন এটা মানে হ্যাক হয়ে বলতেছে, এই করতেছে, হ্যাঁ, তারপরে আপনি আবার এটাও প্রচার করতেছেন যে এতে করে আপনার ভোট বাড়তেছে। তার মানে আপনি যে মিথ্যার শক্তিতে বিশ্বাস করেন, এইটা ডেঞ্জার, এটা মোর ডেঞ্জারাস দেন টেলিং লাই। আপনি মিথ্যা বলেন, এটাই আমি মোটেও ওয়ারিড না, কারণ মিথ্যাটা বোঝাই, মিথ্যার মানে টেনজিবিলিটি খুবই কম, এটা ব্যাকফায়ার করে, এটা নিয়ে কোনো সমস্যা, এটা বোঝাই যায়, এটা মানুষ টুডে টুমোরও বুঝতে পারে। সো যেমন সোশ্যাল মিডিয়াতে ধরেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে দিই, হাজার হাজার আপনার কার্ড আমার নামে প্রচার করা হয়, তাতে করে প্রথমে লোকজন আমার প্রচন্ড গালাগালি করার মধ্যে দিয়ে আমার লোকজন বলতে, আরে আপনার চিনি একরকম ভাবে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আরেক রকম ভাবে আসে, ঘটনা কি? কারণ আমি তো খুবই অর্ডিনারি ম্যান, হ্যাঁ, বাজার করি লোকজন দেখে। তো তারপরে এখন মানুষের মনোভাবটা কি জানেন, সোশ্যাল মিডিয়াতে আমার এনে যা আছে সবই মিথ্যা। মানে আপনি যদি একটা সত্য ধরেন, আমি একটা সত্য অপরাধ করছি, কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়াতে দিবেন, বলবো আচ্ছা লোকটার বিরুদ্ধে মিথ্যা ছড়ানো হচ্ছে, এই পুরা জিনিসটা করে দেবেন। যেটা হয়েছে, এখন আমি খালি নর্মালি চলাফেরাই করতে পারি না। আগে লোকজন সালাম দিত, ছবি টবি তুলতে, এখন এসে জড়ায় ধরে। হ্যাঁ, মানে আপনি বুঝছেন ক্ষতিটা কি করছেন আমার? আমি তো রাইটার মানুষ, আমার নিরিবিলি থাকা দরকার, করা দরকার, হ্যাঁ, কিন্তু একটা হাইপের মধ্যে ফেলাই দিচ্ছেন আমাকে। সো আমি বলতেছি, আপনার এটা যে করতে গেলে এটা যে ব্যাকফায়ার করে, বাস্তব প্রমাণ আমি তো আপনার ভ্যালিডেশন চাচ্ছি না, আপনি যে আমাকে ভিলিফাই করতে চাচ্ছেন, আমাকে দালাল বানাইতে চাচ্ছেন না। দালাল কেন বানাইতে হবে আপনাকে? আমি তো স্পষ্ট বলতেছি যে পলিটিক্সটা কোথায় যাচ্ছে, কেন আমরা ইডিওসেন্ট্রিক আল্টা ফ্যাসিজমের বিরোধিতা করি, কেন আমরা একটা ইনক্লুসিভ ডেভেলপমেন্টের কথা বলি। আপনারা যদি যেভাবে ইসলাম ব্যাংক চলে, যেভাবে ইবনে সিনা চলে, এভাবে একটা রাষ্ট্র চলবে নাকি? যে আপনি নিজের ছাড়া কারো মেধাবী মনে করেন না? এরা ক্ষমতায় আসলে শিবির ছাড়া আর কেউ চাকরি পাবে না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কেন আপনি ইহুদি নিয়ন্ত্রণ করেন? এটা জায়নিস্ট মডেল। আপনি ছলে বলে কৌশলে সমস্ত পাওয়ার সেন্টার গ্র্যাপস করবেন, গ্র্যাপস করে তারপর আপনার ইডিওলজিটাই একমাত্র ট্রুথ, এটা অ্যাবসোলিউট ফ্যাসিজম কায়েম করবেন আপনি। একটা প্রশ্ন কিন্তু এখন বারবার আসছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া, ভারত, পাশের দেশ ভারত চায় বিএনপি ক্ষমতায় আসুক, এবং অনেকে বলছে যে সেটারই একটা পাল্টা জবাব দিতে আমেরিকা চায় যে জামাত ক্ষমতায় আসুক। এই ব্যাপারটাকে যদি একটু পরিষ্কার করেন, কারণ সাধারণ মানুষের মধ্যে কিন্তু যে ধরনের ন্যারেটিভ আমরা তৈরি করে দিই, আমি আপনাকে বলবো, আই গট ইট পয়েন্ট। তো প্রথম তারা প্রমাণ ন্যারেটিভ ছাড়লো কি, তারেক রহমান ভারতের সম্মতি নিয়ে বাংলাদেশে আসছে। আচ্ছা, আপনাকে দুইটা উদাহরণ দিই জাস্ট। হাদি হত্যাকাণ্ড হইল তফসিল ঘোষণার পরপরই, এবং হাদিকে ভারতীয় মিডিয়া কিভাবে প্রচার করছে যে একজন এক্সট্রিমিস্ট লিডার, টেরোরিস্ট লিডার, হ্যাঁ, ডেথ হয়েছে। হাদিকে ভারত পোর্ট্রে করতেছে টেরোরিস্ট লিডার হিসেবে, বুঝেন কিন্তু খেয়াল করে। আমাদের এখানে যে সেনা হত্যাকাণ্ড পিলখানায় হয়েছে, সেটার বিচার টিচার নিয়ে ভারতের আপত্তির কথা আমরা জানি। এবার তারেক রহমান দেশে আসলেন, এসে ভারত যাকে সন্ত্রাসী মনে করে তার কবর জিয়ারত করলেন। ভারত যে সেনা হত্যার ব্যাপারে সবচেয়ে সেন্সিটিভ, এটা বিচার টিচার কোনো কিছুতে সে আগ্রহী না, সেই নিহত সেনা অফিসারদের কবর জিয়ারত করতে গেলেন। তাহলে একটা লোক যদি ভারতের এজেন্ডা নিয়ে আসে, ভারতের অনুমতি নিয়ে আসে, তাহলে ভারত যাকে টেররিস্ট মনে করে সে তার কবর জিয়ারত করতে যায় কেন, তাকে শহীদ বীরের মর্যাদা দিতে যায় কেন? তারপরে এই মিথ্যা কথাটা যে একটা কাঁচা মিথ্যা কথা, আর একটা হলো যে বিগত পুরো আমল থেকে শুরু করে মানে পুরো পিরিয়ডটা বিএনপি যে সাফার করছে বিকজ অফ খালেদা জিয়ার প্রতি ভারতের একটা কিন্তু সফট মনোভাব ছিল, কারণ খালেদা জিয়া খুবই ডিসেন্ট। খালেদা জিয়া মানে তার যে অরা, তার যে সফিস্টিকেশন, এটা অন্য লেভেলের। খালেদা জিয়ারে কিন্তু আওয়ামী লীগের লোকজন পছন্দ করতো, কারণ হলো উনি খুবই সফটলি ডিল করতো।
তাদের একমাত্র বিপদের কারণ হলো তারেক রহমান। তারেক রহমান কেন বাংলাদেশের রাজনীতিতে অনিবার্য নেতা? বিকজ অফ ভারত তারা অপছন্দ করে। সে বিশাল সংগঠনের জনপ্রিয় নেতা এই কারণে না, হ্যাঁ, সে আপনার এখন অনেক বেশি পরিপক্ক অভিজ্ঞ হয়েছে সেই কারণেও না, একমাত্র কারণ হলো ভারত তাকে অপছন্দ করে। এটাই তার সবচেয়ে স্ট্রং পয়েন্ট। এটা তার শত্রুরাও জানে, এটা বাংলাদেশের সমস্ত মানুষ জানে। ফলে এই ন্যারেটিভ টিকতেছে না। আমি দুটো উদাহরণ দিলাম। এটা আরেকটা, এইবার আমেরিকা এখানে ভারত মানে ইয়াকে চায়, জামাতকে চায়, এটা ওয়াশিংটন পোস্টের রিপোর্ট এবং অন্যান্য রিপোর্টে প্রমাণিত। আরেকটা হলো আধিপত্যবাদ বিরোধী যে রাজনীতি, সেই রাজনীতির এখানে পায়োনিয়ার প্রতিষ্ঠান কি? বিএনপি। কারণ আপনি দিল্লি না ঢাকায় স্লোগান দিয়ে রাস্তা ব্লক করে বৈশা যদি অ্যাম্বুলেন্সে রুগীরা মেরা ফেলেন রাস্তায়, তবে ভারত বিরোধী রাজনীতি উপকার হবে না। কিন্তু আপনি যদি একটা স্টেবল দেশ করেন, মানুষের মর্যাদা ফেরত আনেন, দেশ যদি গ্রো করে, এটা ভারতের অন্যান্য যে রাষ্ট্র আছে, রাজ্য আছে, তাদের জন্য আতঙ্কের ব্যাপার। তারা সব উদাহরণ দেবে, এই দেখ বাংলাদেশ করে গেছে। তো ফলে এখানে আসল শত্রু হইল বিএনপি। এটা দুধের শিশুও জানার কথা। আপনি গোপনে বৈঠক করেন ভারতের সাথে, এটা রয়টার্সের সাংবাদিক তারা ইয়ে করছে, তো সেটা তো আমরা জানি। আরেকটা হলো যে এখানে মানে দুই আগে এটা জবাব, আর আমেরিকা আপনাদের চায়, এটা ওয়াশিংটন পোস্টের নিউজে এটা প্রমাণিত। তার আগেই তো মুফতি আমির হামজা, প্রিয় বক্তা, উনি তো আপনার বলছে যে ওয়াশিংটন চায় জামাত ক্ষমতায় আসুক। কেন ওয়াশিংটন চায় এটা আমাদের বুঝতে হবে। জামাত, ধরেন জামাত যে হাইপটা তৈরি করছে, যে প্যানিকটা তৈরি করছে, একটা ক্যাবিনেট গঠন করতে যে 45 জন লোক লাগে, এটা তাদের আছে নাই? তাহলে ভাড়া করে লোক আনতে হবে, বিদেশি লোক। ফলে জামাতকে যারা এদিকে ঠেলে দিচ্ছে, তারা জামাতকে ধ্বংস করার জন্য ঠেলে দিচ্ছে। ফলে এখানে বিদেশি শক্তি যারাই চাক, তারা অবশ্যই জামাতকে প্রেফার করবে, সবচেয়ে বেশি প্রেফার করবে। কারণ জামাত ক্ষমতায় আসলে ক্ষমতাটা তাদের হাতে থাকবে, কারণ জামাত এটা রান করতে পারবে না। যেমন এই সরকার জামাত আছে সব জায়গায়, কিন্তু কোথাও জামাত নেই। সমস্ত প্রতিভা নিউ ইয়র্ক, লন্ডন থেকে আসছে, হ্যাঁ, আইসাত ক্ষমতা দখল করে রাখছে। দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলতেছে, সব বিদেশি নাগরিক। হ্যাঁ, তো এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার কারণেই তো এটা মজা পেয়ে গেছে। এই জন্য বিএনপি খারাপ। হ্যাঁ, জামাত একটা পলিটিক্যাল প্রক্সি, কোনো অর্গানাইজেশন না, কিন্তু প্রক্সি আকারে সবচেয়ে বেশি সার্ভ করতে পারবে, এইটা একটা। আরেকটা হলো এদিক দিয়ে গেলে বাংলাদেশকে একটা মিশরের পরিণতির দিকে নিয়ে যাওয়া যাবে এটা। এবং ইন্ডিয়ার যে আপনার প্ল্যানটা দেখেন, জামাতের একটা ঐতিহ্য হইল আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের প্রশ্ন মীমাংসা হইয়া গেছিল, সে কোনোদিনও ক্ষমতায় আসতো না। জামাত যদি 96 তাদেরকে হাত নামে, এর আগে 86-তে তারা গেল, 96-তে গেল। এখন ওরা উদাহরণ দেয় যে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে ক্ষমতা, আর আওয়ামী লীগকে কেন, সবাইকে গণতান্ত্রিক স্পেসের জন্য ইসলামী শক্তি, জামাতে ইসলাম, আওয়ামী লীগ সবাইকে পলিটিক্স করার জন্য ওপেন করে দিচ্ছে, সবার জন্য, ডেমোক্রেটিক সংস্কৃতি চর্চার জন্য। এটা এক জিনিস। আর তুমি তাদেরকে কৌশলগত কারণে, নিজের ক্ষুদ্র স্বার্থের কারণে বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ক্ষমতায় নিয়ে আসছো। 96 গাদ্দারি করছো, 86-তে প্রথম, হ্যাঁ, গাদ্দারি করছো। সেখানে বেগম জিয়ার অনর পজিশনের কারণে গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে, পরে আন্দোলনে দিয়ে গেছে এরশাদের পতন। তারপরে 96 কোনোভাবেই হাসিনা ক্ষমতায় আসতো না যদি জামাত তাদের সাথে এলাই করে আন্দোলন করে এইভাবে এই ফর্মুলা থেকে নিয়ে যাওয়া যেত। জামাতকে ক্ষমতায় আনার সমস্ত, আওয়ামী লীগকে ক্ষমতায় আনার সমস্ত ক্রেডিট হলো জামাতের। 96 এটা কামরুজ্জামানের বই, জামাতের যে শহীদ নেতা, আমার অত্যন্ত পছন্দের মানুষ, মানে পলিটিক্যালি তার প্রাজ্ঞতার আমি খুবই ফ্যান। কামরুজ্জামানের বই পড়েন আপনি, ফাঁসির সেল থেকে দেখা বাংলাদেশ, আপনি বুঝবেন সেটা। 8 সালের কোয়ালিশন ইয়ার, আপনার প্রণব মুখার্জির বই, 8 সালের যে নির্বাচনটা, এইটা একটা আপনার প্ল্যান ডিজাইনের অংশ, এটা সবাই জানে। বেগম জিয়া বলল যে আমরা এই নির্বাচনে যাব না, এই ফখরুদ্দিন মনিউদ্দিন গভর্নমেন্টের 111-এর। জামাতের শ্রদ্ধেয় মেধাবী নেতারা বলে আপনি যান বা না যান, আমরা চলে যাব। হ্যাঁ, সারা রাত বৈঠক করলো, ইয়ে হইলো, যাবে না সিদ্ধান্ত হবে। সকালবেলা তারা লাইন দিয়ে ফেললো, কোন এম্বাসি কি তাদের বোঝাইলো যে হ্যাঁ আপনারা এভাবে আপনারা এই ক্ষমতায় চলে আসবেন, বুঝলে। আসন দিল কয়টা বিএনপিকে। এই যে হাসিনার আমল শুরু হইলো, তারপরে আপনারা নিজেদের নেতাকর্মীদের হারাইলেন। আবার আরেকটা, আপনারা তো শুধু যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনছেন বারবার, যেটা বললাম এটা তা না, আপনারা আপনাদের নিজেদের নেতাকর্মীদের সাথে প্রতারণা করছেন, নিজের সংগঠনের সাথে প্রতারণা করছেন। ধরেন নিজামী সাহেব, গোলাম আজম সাহেব এবং অন্যান্য ওই সময়ের সিনিয়র যে নেতাকর্মীরা, তাদের কিন্তু একটা স্ট্যান্ডার্ড ছিল, মোরাল স্ট্যান্ডার্ড ছিল, এটা আপনাকে স্বীকার করতে হবে। কিরকম? ওই সময় আমরা তো খুব অ্যাক্টিভ, এবং আওয়ামী লীগ যে জুডিশিয়াল কিলিং চালাচ্ছিল জামাতের উপর, সেটার বিরুদ্ধে আমরা তো লাইফ রিস্ক নিয়ে রুখে দাঁড়াইছি, এটা সবাই জানে। সো তখন আওয়ামী লীগ একটা গুজব রটাইলো যে নিজামী সাহেব ক্ষমা প্রার্থনা করছে, জীবন ভিক্ষা চাচ্ছে। এবং আওয়ামী লীগ চাচ্ছিল যে তারা শুধু যদি
একটা দেশি বিদেশি একটা প্রেশার কিন্তু হাসিনার উপর ছিল, কিন্তু হাসিনা এটা তার ওই যে জঙ্গিবাদী স্বভাবের কারণে এটা এক্সিকিউট করে ফেলছে। ইভেন আমেরিকার কথা শুনেই কিন্তু জামাতের লোকজন, ইভেন মীর কাসেম পার্টিকুলার, আমেরিকা থেকে আসছে দেশে এসে ফাঁসিতে ঝুলছে, কারণ আমেরিকা বলছে এটা কোনো ব্যাপার না, আমরা দেখতেছি আসছি তোমাদের সাথে। বলে আমেরিকার কথা শুই না, তারা বিপদে ভবিষ্যতে যে পড়বে না এটার ব্যাপারে আপনি গ্যারান্টি দিতে পারেন, আগে পড়ে আসছে তাদের। তো ফলে তারা রিলাই করছে। তখন ওই যে পিল্লাই অনেক গুরুত্বপূর্ণ লোকজন বাংলাদেশ ভিজিট করছে, হাসিনা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হয়। জাতিসংঘের অনেক হাই অফিসিয়াল, আমেরিকার অনেক গুরুত্বপূর্ণ লোকজন তখন ভিজিট করছে আর কি। পিল্লাই এলেন, এগুলো নিয়ে কলম টলম লেখা হয়েছে ওই সময় আমরা দেখতাম। সো তারা হাসিনা ওই সময় একটা মিডিয়া গুজব রজাচ্ছে যে জামাতের এই সমস্ত সিনিয়র নেতারা প্রাণ ভিক্ষা চাওয়ার প্রস্তুতি নিচ্ছে। পরে জামাতের ওই নেতা এবং তাদের পরিবার থেকে জানানো হলো তারা হাসিনার এই সাজানো কোর্টে প্রাণ ভিক্ষা চাইবে না, এবং এটা এই বিচার এটা জুডিশিয়াল কিলিং মনে করে তারা, ভাগ্যে যা আছে তাই হবে। তারা বীরের মতো ফাঁসি দিতে, যেমন শহীদি মর্যাদা তাদেরকে দিতে হবে। তারপরে আপনি 14 সালের পরে আপনার কি হইলো, আপনি আওয়ামী লীগের সাথে মিলা গেলেন এক অংশ, মিলা যাইয়া আপনি এখন বিশাল সবকিছু দখল আপনার দখলে। এবং শেষ করি এখানে একটা, তার মানে আপনি তাহলে নেতাদেরকে ফাঁসিতে ঝুলতে দিলেন কেন? যদি আপনি আওয়ামী লীগের সাথে মিলাই যাবেন, এটা যদি আপনার স্ট্র্যাটেজি হয়, কৌশল হয়, গুপ্ত কৌশল হয় যদি হয়, এবং এটা যদি আপনি স্বীকার করেন, তাহলে এই নেতাদেরকে আপনি স্যাক্রিফাইস করলেন কেন? এটা প্রতারণা না? 1 নাম্বার। 2 নাম্বার হইল আপনি এই সংস্কার বলে চিল্লান আপনি না, আপনি যে এখানে সবচেয়ে বড় বাধা কি? আমলাতন্ত্র। আওয়ামী আমলাদের প্রোটেক্ট করছে কে? বিএনপি তো 15 বছর দূরেই ছিল, ধারে কাছে ছিল না। ফ্রম আর্লি মর্নিং আপনি প্রোটেক্ট করছেন, কারণ আপনি গুপ্ত হিসাবে ওদের এখানে আশ্রয় নিয়েছিলেন। ফলে এটা একটা তো কৃতজ্ঞতার সম্পর্ক। ওরা তো জানতো, ওরা মনে করছে যেহেতু হাসিনা জামাতকে একেবারে কোমর ভেঙে বলছে আর জীবন কোনোদিন ফিরবে না, ঠিক আছে জয় বাংলা বইলা, যেহেতু জয় বাংলার কালেমা বইলা যেহেতু আমাদের লোক হয়ে গেছে, সমস্যা নেই, নিয়ে নিলাম। কিন্তু এখন তো বারবার ফলে 5 তারিখের পরে ওরা দেখলো যে আয় হায় তো বিপদ, শেল্টার তো দরকার, বিএনপির লোক তো নাই ওইখানে, যেগুলো ছিল ওএসডি করে লাইফ সেরাবেরা, তো আপনাদের পাইছে শেল্টার হিসেবে, আপনারা তখন অভিভাবক হিসাবে, ত্রাণকর্তা হিসাবে, মেসিয়া হিসাবে হাজির হয়েছেন, যে কারণে ব্যুরোক্রেসি সংস্কার করা যায়নি। আপনি সংস্কার বলে চিল্লান এখন না? কিন্তু এখন তো বারবার বলা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসলে আবার রিফাইন্ড আওয়ামী লীগ বা রিফর্ম করা হবে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ আবার ফেরত আসবে। উল্টাটা একটু ব্যাখ্যা করেন। শোনেন, একটা কথা হলো হাসিনার আমলের যেরকম আপনাদের আক্কেল জ্ঞান আমার চেয়ে ভালো হওয়ার কথা, আমি হাসিনার সমস্ত কথা বুঝতাম, হাসিনা কি করবে এটা আমি আগের থেকে জানতাম, ওর কথা শুনলে আমি বুঝতাম। কেন জানেন? আমার একটা সূত্র ছিল, এটা আমি বহু লিখছি। হাসিনা যা বলতো সত্য হইলো তার উল্টাটা। যেমন বিএনপি একটা সমাবেশ ডাকছে, এর পাশেও শান্তি সমাবেশ ডাকতো, আমরা ওই যে সন্ত্রাস করবে। ও যখন শান্তির কথা বলতো বুঝতাম সন্ত্রাস করতেছে, ও যখন উন্নয়নের কথা বলতো বুঝতাম যে লুটপাট করতেছে, দেশকে ধ্বংস করতেছে। মানে ও যেটা বলতো সত্য হইলো তার উল্টাটা। এখন একই সায়েন্স প্রযোজ্য। আপনি যে প্রশ্ন করলেন আবার করেন প্রশ্নটা, সত্যটা আমি বের করে দিচ্ছি আপনার কথার থেকে। এই যে বলা হচ্ছে বারবার যে আওয়ামী লীগ, সত্যটা হইলো জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগ ফিরবে, এবং এই কারণে সবাই উদ্গ্রীব। এই নির্বাচনে যদি আওয়ামী লীগকে কোনোভাবে রাখা হইতো একটা ফর্মে, তাহলে কি হইতো ঘটনাটা? আওয়ামী লীগ বিরোধী দল, মানে এটা নিয়ে তো কোনো সন্দেহ ছিল। ধরো আওয়ামী লীগ একটা ভালো বিচার হয়েছে 13 বছরে, ক্রিমিনাল গুলো সাইড, এবং ডেমোক্রেটিক স্পেসে একটা জায়গা পাচ্ছে। তো এটা আমরা আশা করছিলাম। আমি তো রিকনসিলিয়েশন কথা বলছি, আমি বলছি দেখেন আওয়ামী লীগ যারা করছে, যারা অপরাধী তাদের একদিকে, আর যারা আওয়ামী লীগ ইডিওলজি বিশ্বাস করে তাদেরকে আমরা পলিটিক্যালি রিকনসিলিয়েশনের মধ্যে নিয়ে আসবো। গণতান্ত্রিক পুনর্গঠন প্রক্রিয়া আমাদের দেশের লুকিত, ফ্যামিলিতে আওয়ামী লীগ নেই, জামাত নাই, আমাদের দেশের নাগরিকত্ব, বলে তাদেরকে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে, তারা যে মোরাল সেলফ যেটা হারাইছে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী ইডিওলজি বিশ্বাস করার মধ্যে দিয়ে, তারা নিজেরাও তো সব প্রতারিত, বলে তাদেরও তো হিলিং দরকার আছে। আবার এদিকে যারা গুম খুনের শিকার তাদেরও তো হিলিং দরকার আছে। ফলে একটা হিলিং প্রসেস শুরু করতে হবে সমাজ। এটা আমি আওয়ামী লীগ ক্ষমতা থেকে বলতেছি। তো যাই হোক, এদিকে গেল না গিয়ে আপনি এই অবস্থা, জামাত যেভাবে ডিল করছে শেখ মুজিব, পলিটিক্যাল র্যাটরিক্সের জন্য সুবিধা জানা দিলাম, মাফ করে বলে দিচ্ছে। একই জিনিস আজকে আওয়ামী লীগের ক্ষেত্রে করা হচ্ছে, প্রপারলি ডিল করা হচ্ছে না। জায়গায় জায়গায় ভিকটিম বানানো হচ্ছে, জায়গায় জায়গায় তাকে নিয়ে বাণিজ্য করা হচ্ছে, জায়গায় জায়গায় তাকে ট্র্যাপ করা হচ্ছে, তার ভোটের জন্য তাকে জিম্মি করা হচ্ছে, তার আপনার তাকে নিয়ে মামলা বাণিজ্য করা হচ্ছে, এবং সেখানে 2 দলই করছে। এখানে বিএনপি যে পিছিয়ে আছে সেটা আমি বলবো না, কিন্তু করার মধ্য দিয়ে আসল সায়েন্সটা কি? এখানে সায়েন্সটা হলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করা একটা শক্তি, তার যদি ফেরত আসতে হয় তাহলে আরেকটা গণ অভ্যুত্থানই লাগবে। এখন আরেকটা গণ অভ্যুত্থান, একটা সেটেল ডেমোক্রেটিক জনগণের সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে এই গণ অভ্যুত্থান হবে?
কিন্তু গণঅভ্যুত্থান হবে যদি একটা মানে একটা রিগিং করে, একটা প্যানিক তৈরি করে, কৃত্রিম হাইপ তৈরি করে, এবং ভারত 5 তারিখের পর থেকে যে প্রপাগান্ডা গ্লোবালি ছড়াচ্ছে, $1 মিলিয়ন প্রপাগান্ডা, যেখানে একটা জঙ্গিবাদী রাইট উইং উত্থান হয়েছে, এটাকে সত্য প্রমাণ যদি করা যায় এবং রিয়েলি রাইট উইং যদি ক্ষমতায় আসে, তাহলে খুব দ্রুতই আওয়ামী লীগ আরেকটা গণ অভ্যুত্থান, গণ আন্দোলনের মধ্যে দিয়ে পলিটিক্যালি হাজির হয়ে যাবে। এগুলো সায়েন্স। এটা বোঝার জন্য, হ্যাঁ, এটা বোঝার জন্য আপনার কি বলবো, কোনো মানে রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। ইটস ভেরি সিম্পল, সাধারণ মানুষ বুঝতেছে এটা। বলে তারা এটার উল্টা ভার্সন তৈরি করতেছে, মানে তারা যেটা বলবে সত্য হইলো তার উল্টাটা। এবং তারা জানে তারা 18 সিটের পার্টি, আওয়ামী লীগ নাই, এই জন্য আপনি ফাল পারতেছেন, ভালো কথা। কিন্তু আপনি তো পাওয়ার পার্টি না, ক্ষমতায় যাওয়ার রাজনীতি, আপনার রাজনীতির বিরুদ্ধে তো গণ অভ্যুত্থান হয়েছে। আপনার আওয়ামী লীগকে ভারত সমর্থন করছে, এইটার কারণে আমরা আপনার ক্ষিপ্ত হইয়া আপনার ভারত আওয়ামী লীগ দুইটার বিরুদ্ধে রায় দিয়ে দিছি 5 তারিখে, তাই না? আপনার ওয়াশিংটন চায়, এটা ভালো হয়ে গেল। হাসিনাকে ভারত চায়, এটা যেমন খারাপ, আপনাকে ওয়াশিংটন চায়, এটা তার চেয়ে 1000 গুণ খারাপ। কারণ গণঅভ্যুত্থানের পরে আপনি কেন ওয়াশিংটনের, এটা আপনার নেতা কর্মীরা মাটিতে পা পড়ে না, ওয়াশিংটন আছে তাদের। রনি ভাই, একটু পার্টিকুলার একটা ইস্যু নিয়ে আপনার কাছে একটু জানতে চাই। আমরা কিন্তু জানি যে জামায়াত ডিজিটালি খুবই রিচ, তাদের বট বাহিনী বা ডিজিটালি তারা আমার চেয়ে ভালো কেউ জানে না, অনেক আমি ভিকটিম তো এটা। সেরকম একটা অবস্থায় থেকে জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং যে বিষয়টি উঠে এসেছে, তিনি যে ধরনের একটা মন্তব্য করেছেন, এরকম একটা পোস্ট মানে সাধারণ মানুষের কাছে আসার পরপরই সেটাকে হ্যাকিং বলে তারা যে বিবৃতি দিয়েছে, এই ইস্যুটা নিয়ে কি কিছু বলতে চান? না, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কারণ হলো হাসিনার আমলের শিক্ষা, এবং আমি অনুরোধ করবো আপনাদেরকে, এটা নিয়ে আপনারা কেউ কথা বলবেন না। কেন বলবেন না? আপনি যখন মিথ্যার সাথে এঙ্গেজমেন্টে যাবেন, মিথ্যার ভ্যালিডেশন দেওয়া হবে। যেটা আছে জলজন্ত মিথ্যা, কাঁচা মিথ্যা, মানে পাকা মিথ্যা থেকে গন্ধ কম বের হয়, পাকা ময়লার মতো, কিন্তু কাঁচা মিথ্যার থেকে একদম গন্ধ বের হয়। আসলে কি হ্যাকিং এর ব্যাপারটা এখানে আসার মতো, মানে এটা কি, মানে আপনি কি মানুষকে কি মনে করেন? মানুষকে অপমান আপনি কেন করেন? মানে যে জিনিসটা মিথ্যা, এটা নিয়ে কেন আমি কথা বলবো? মানে কেন মিথ্যা, মানে এটা আপনি যে খুব কনফিডেন্টলি বলছেন যে আসলে এই ব্যাপারটা মিথ্যা, কিন্তু তারা তো বারবার বিবৃতি দিচ্ছে যে তারা তো এটা বলছে, তারা বলতেছে মিথ্যা বলার মধ্য দিয়ে তার ভোট বাড়তেছে। ডেঞ্জারাস তো এটা, তারা মিথ্যা বলে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। তারা মনে করতেছে মিথ্যা বলার মধ্যে দিয়ে তার ভোট বাড়তেছে, তারা নারীদের সম্পর্কে এই দৃষ্টিভঙ্গি পোষণ করে, এটা তারা করুক, এটা তাদের পজিশন, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমি এটা বিরোধিতা করবো। কিন্তু তারা মনে করতেছে এটার মধ্য দিয়ে নারীদের কাছে তার জনপ্রিয় বাড়তেছে। দ্যাটস দ্য রিয়েল ডেঞ্জার, হোয়াট আই এম ট্রাই টু মেক সেন্স। যেটা আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, যেটা আমি বলার চেষ্টা করতেছি, এটা অ্যাবসোলিউট ফ্যাসিবাদ, এটা অ্যাবসোলিউট ফ্যানাটিসিজম। ফ্যানাটিসিজম কি? ফ্যানাটিসিজম মনে করে সে মিথ্যা দিয়ে সত্য কায়েম করবে, এবং তার সত্যটা হলো সিঙ্গুলার ট্রুথ, মানে সে যেটা মনে করে ওটাই সত্য। এই জন্যই তো ওলামায়ে দেওবন্দ বলছে যে আল্লাহ দিছে ইসলাম আর শয়তান বানাইছে জামাতে ইসলাম। কেন বলছে তারা? এটা আমার কথা না, আমি এরকম মনে করি। জামাত ইসলাম অনেক ভালো লোক আছে, অনেক সরল পায়াস লোক আছে, শুধু যারা ইসলামের কারণে এই দলকে সমর্থন করে। আপনি তাদের সাথেও প্রতারণা করছেন প্রতিনিয়ত। আপনি কি শরিয়া কায়েম করবেন? শরিয়া কায়েম করেন। আপনার ধরেন এমন মেয়ে আছে, এমন আছে খুবই বেপরদা, হ্যাঁ, চুল খোলা, হ্যাঁ, সেইটা আপনি তার সিডাকটিভ পাওয়ারটা আপনি ব্যবহার করছেন, নায়িকার চেয়ে কম নয় কোনোখানে, হ্যাঁ। কিন্তু আপনিও যদি এরকম যে আপনার চুল খোলা, আপনি একটা সমালোচনা করেন, আপনি দেখেন কি গালিগুলো দেয়, অসুস্থ হয়ে যাবেন আপনি। কিন্তু উনাকে গালি দেওয়া হবে না, উনাকে বরং হিরোইন বানানো হবে, নায়িকার চেয়ে কম নয় উনি। কারণ হইল উনি ইনায়া বিনায়া তাদের এই ফ্যানাটিসিজমকে প্রমোট করে, এবং আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল। আজকে তারা যারা এই যে 5 তারিখের পরে এত বড় বড় বিপ্লবী বের হচ্ছে, কিন্তু সব কোথায় ছিল? এরা যে পদে পদে আওয়ামী লীগকে ফলো করতেছে, কোথায় ছিল এরা? আওয়ামী লীগের মধ্যে ছিল, এই কারণে আওয়ামী লীগকে ফলো করছে। হাসিনার এই মিথ্যার বিরুদ্ধেও কিন্তু মানুষের নামতে সময় লাগছে, একটু বলতে পারেন আপনি। কিন্তু যখন নামছে, মাত্রাটা কি ছিল আজকে বংশেরবাদী জানানোর লোক খুঁজে পাওয়া যাচ্ছে। আর তারা তো পরীক্ষিত মুনাফেক। তারা যেটা করতেছে, যার রাজনীতি নাই সে কি করে? সে ডিফেম করে, সে বিএনপির ভোট কাটতেছে, সে নিজের ভোট কিন্তু বাড়াচ্ছে না। বিএনপির ভোট কাটতেছে সে কি পয়েন্ট? 3টা পয়েন্ট, যেটা 3টা বিএনপির স্ট্রং পয়েন্ট।
এক হইল আধিপত্যবাদ বিরোধী অবস্থান, ধর্মীয় মূল্যবোধ, আরেকটা হলো আইন শৃঙ্খলা, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো দূর করার ক্ষেত্রে বিএনপির যে ঐতিহ্য, সফলতা। এই তিনটা বিএনপির স্ট্রং পয়েন্ট, এই তিনটাকে সে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতেছে। তো বিএনপির বিরুদ্ধে ব্যবহার করার মধ্য দিয়ে সে ধরেন ক্ষমতায় আসলো, আসার পরে সে দেশ চালাবে কিভাবে? ইবনে সিনা যেভাবে চালায়, ইসলাম ব্যাংক যেভাবে চালায়, তো মানুষ কি হবে? বঞ্চিত হবে। মানুষ কি করবে? রাস্তায় নামবে, বিক্ষুব্ধ হবে। কারণ গণ অভ্যুত্থান হয়েছে তো এই ধরনের ওয়ান ডাইমেনশনাল পার্টি, ওয়ান ডাইমেনশনাল মতাদর্শের বিরুদ্ধে, ক্যাডার ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি? একটা নাগরিক ভিত্তিক রাজনীতি, একটা গণতান্ত্রিক রাজনীতি। সেটা দিবে কে? সে যার মধ্যে একটা ইনক্লুসিভিটি আছে, যে রাজনীতির মধ্যে একটা ডেমোক্রেটিক স্পেস আছে, যে দলকে গালি দিলেও সে আপনার চরিত্র হনন করবে না। আপনার গালি দেওয়া দরকার, খালি জামাতের একটা সমালোচনা করেন না, খালি যেটা জেনুইন সেই সমালোচনাটা আপনি করেন না, খালি দেন আপনার কি অবস্থা হয়। আপনি অসুস্থ হয়ে যাবেন যদি আমার কথা মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে কথা বলে সাইরা দিব। এবং ডেঞ্জারটা ওই জায়গায় না, ডেঞ্জারটা হইল এই যে বট বাহিনী, যে আলোচনাটা আপনি এই যে বট বাহিনী, হাজার হাজার ফেক পেজ, এগুলো করার মধ্য দিয়ে সোশ্যাল মিডিয়াতে আমার একটা এনভায়রনমেন্ট তৈরি করছে, জামাত ছাড়া চারদিকে আর কিছু নেই। রিক্সাওয়ালাকে টাকা দিয়া, সিএনজিওয়ালা, ওভারওয়ালাকে টাকা দিয়া, হ্যাঁ বলবেন, ও তো ভোটই দিতে যাবে না, কিন্তু ক্যাম্পেইনিং করতেছে যে হ্যাঁ দেখেছি অনেককে, এবার দেখবো। হ্যাঁ, আমি সমস্ত ভোটার, হ্যাঁ তারা এই যে প্যানিক ছড়াচ্ছে, প্যানিক ছড়ানোর মধ্য দিয়ে তারা সমাজকে ম্যানুভারিং করতে, ডাইভার্ট করতেছে, মনোযোগটাকে ডাইভার্ট করার মধ্য দিয়ে তারা কি করতেছে? তারা এখানে পুরো ডেমোক্রেটিক প্রসেসটাকে ক্ষতিগ্রস্ত করতেছে। সোসাইটিকে প্রচন্ড রকম ডিভাইড করা, আমরা ভালো আর সব খারাপ। এইটা নরেন্দ্র মোদী মানে আপনার আরএসএস এই কাজই করে, বিজেপি এইভাবে ক্ষমতায় আসে। বিজেপির মধ্যে আপনার মুসলমান বড় বড় নেতা নাই? আছে তো। তো তাদের হিন্দু নেতা নাই? আছে তো। এটা একই মডেল। এবং কেন তাদের ক্ষমতায় আনতে হবে? আপনি মিশন বেঙ্গল নামে একটা বই আছে বিজেপির, আরএসএস এর, কলকাতা মানে অল ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়া খুব মানে বিজেপি বেশ ভালোই জোয়ার, কিন্তু বেঙ্গল, পশ্চিমবাংলাটা এখনো দখল করতে পারেনি। তো পশ্চিমবাংলা দখল করার জন্য এখানে একটা রাইট উইং আল্ট্রা ফোর্স দরকার, যেটাকে ট্রিগার করে করে বারবার ওইখানে হিন্দুত্ববাদী রাজনীতিকে শক্তিশালী ভিত্তির উপর নিয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে তাদের ক্ষমতায় আনা দরকার। এবং এটা একই আরএসএস মডেল, এটা একই বিজেপি মডেল। এবং ফ্যাসিবাদ কিন্তু গণতান্ত্রিক যে কাঠামো, এটার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়। ফ্যাসিবাদ কিন্তু বইলা কই আসে না যে ফ্যাসিবাদ। এই যে আপনি জনগণ বললেন, জনগণ মনে করছে আচ্ছা অমুককে দেখেছি, তমুককে দেখেছি, এবার আমাদেরকে দেখেন। এই যে ন্যারেটিভ ছাড়ছে না সমাজে, তাদেরকে ৭১-এ দেখছে, ৮৬-তে দেখছে, ৯৬-এ দেখছে, ২০০১-৬ দেখছে, এখন দেখতেছে। এখন তারা সরকার চালাচ্ছে মোটা দাগে, বড় অংশে। তারপরে তারা মিথ্যা বলতেছে। তার মানে কি? তারা এই যেগুলি বইলা ধরেন, তাগুলি বইলা প্যানিক সৃষ্টি করে। এবং ইলেকশন এগুলি কেন করা হচ্ছে? এগুলি কিন্তু ভোটে জেতার জন্য করা হচ্ছে না, এগুলি করানো হচ্ছে ইলেকশন রিগিং এর কনসেন্ট তৈরি করার জন্য। যে আমার ব্যাপারে তো হাইপ ছিল এই সমাজে, ম্যাথমেটিক্যালি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য, ভোট রিগিং করার জন্য। জাস্ট এটা হাসিনাও করছে এভাবে। জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, জনগণ তাকে পছন্দ করে কি করে না সেই ব্যাপারে দরকার নাই। জনগণের পছন্দ করার যে ক্রিটিক্যাল সেন্স, স্বচ্ছতার ভিত্তিতে জনগণের সামনে পলিসি, প্ল্যান, কর্মসূচি নিয়ে হাজির হওয়াগুলো দরকার নাই। এনআইডি কার্ড নেওয়া, বিকাশ নাম্বার নেওয়া, হ্যাঁ নিয়ে তারপরে সে নিজে কিন্তু মানে সকালে ইসলাম, বিকালে আপনার গণতন্ত্র কায়েম করবে। হ্যাঁ, তারপরে যেখানে দরকার সেখানে আপনার ধরেন যে বেপরদা নারী ব্যবহার করবে, যেখানে দরকার হিজাব নিকাবের রাজনীতি শুরু করবে, মানে পলিটিক্যাল ইউজ অফ হিজাব নিকাব। বাংলাদেশের মানুষের পর্দা, মেয়েদের সম্মান, এগুলো কোনো কিছু তাদের কাছে ম্যাটার করে না। কিন্তু প্রমাণ আপনারা দেখলেনি। আপনি যদি তাদের পক্ষে থাকেন, আপনি যদি সানি লিওন হন, অসুবিধা নেই, আপনি সবচেয়ে ভালো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি তাদের বিপক্ষে থাকেন, হ্যাঁ তখন খাদিজা সে তো পর্দা করে, হ্যাঁ খাদিজাকে কিভাবে অ্যাটাক করা হয়। অর্থাৎ আপনি যদি সহি পর্দার মধ্যেও থাকেন, একদম মানে শরীয়তে মানে তাদের বিপক্ষে থাকেন, আপনার খবর আছে। তারা একটা ন্যারেটিভ তৈরি করে ফেলেছে অলরেডি, করে ফেলেছে। কিন্তু আমার বাণী হইল পোস্ট ন্যারেটিভ যুগে আমরা চলে গেছি। হাসিনার ১৫ বছরের ন্যারেটিভ পলিটিক্স আমরা পরাজিত করেছি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। তা আপনি আবার ন্যারেটিভ করেন কিসের জন্য? আপনার পরাজিত করতে ১৫ দিনও লাগবে না। আপনি যদি কিছু করতেছেন এগুলোর মধ্যে দিয়ে ইলেকশন ম্যানুভারিং করে ক্ষমতাটা নেন, অসুবিধা নেই, আমরা পক্ষণ নিয়ে বসতাম বাংলাদেশের জনগণ, চালান আপনি দেশ। এত সহজ ফাইজলামি করে মানুষের সাথে? হ্যাঁ, আপনি মানুষের কাছে যাবেন, মানুষকে আপনি অফার করবেন, আপনার পলিসি প্ল্যান নিয়ে আপনি যাবেন, কিন্তু ও খারাপ আমি ভালো, এটা কি কোন ধরনের ফাইজলামি? একটা দেশে ফ্যাসিবাদ আসে, আমি বহুবার বলছি, আই রিপিট। রুই জিঙ্ক, পর্তুগিজ ফিলোসফার, রাইটার, থিঙ্কার,
তার একটা বই আছে হাউ, মানে বাংলা অনুবাদ হলো ভালো ফ্যাসিস্ট হওয়ার সহজ উপায়। তো সেখানে ভূমিকাতে সে লিখতেছে একটা সমাজে ফ্যাসিবাদ আসে এটা আপনি বুঝবেন কিভাবে, যখন কেউ কোনো দল ব্যক্তি সমাজকে এইভাবে ভাগ করে আমি ভালো অন্যরা খারাপ, বুঝতে হবে সেই সমাজ ফ্যাসিবাদের দিকে যাত্রা শুরু করছে, যে নামেই করো। হাসিনা পাল্টাপাল্টি অভিযোগ তো আছেই। আমি বলি হাসিনা কোনোদিনই কি বলছে আমি ফ্যাসিস্ট? তো এক ধরনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে যাচ্ছে। বিএনপির তো সক্ষমতাই নেই, বিএনপির কোনো বুদ্ধিজীবী আছে? আমি ছাড়া বিএনপির কোনো দালাল আছে? তাহলে বিএনপির আসলে এই ক্ষেত্রে জনগণ ছাড়া বিএনপির কিচ্ছু নাই। মিডিয়াতে তারা বিএনপির নামে সমস্ত মিডিয়া দখল করে নিছে, তারা দখল তো বিএনপির নামে করছে। আমি একটা টেলিভিশনে শো করতাম, ওই লোক বিএনপি থেকে এমপি নমিনেশন নেবে, সে বিএনপির অমুক নেতাটা চিনে, যোগাযোগ হচ্ছে, সে তার খুব ফুর্তি। ডাকসু ইলেকশনের পরে বিএনপি তো খুব খারাপ, এই দল তো কোনো করা যাবে না, এই দলের তো কোনো ফিউচার নেই। আমি আকাশ থেকে পড়ছি, চ্যানেলটা দখল করছে সে বিএনপির নামে। আমি নিজে শো করছি, অনেকবার শোতে গেছি। এবং রনি ভাই, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার একজনের সাথে সেদিন কথা হলো, সে বলছে যে দেখেন আমার জমি জমা 17 বছর ধরে দখল করে রেখেছিল আওয়ামী লীগ। যখন আমি 5 আগস্টের পরে আমার নিজের জমি জমাই আমি আবার পুনরুদ্ধার করতে গেলাম, তখন আমাকে হলো আমি বিএনপির চাঁদাবাজ। এরকম অনেকেই নাকি আছে যে তারা শুধু তাদের নিজেদের অংশটুকুই পুনরুদ্ধার করতে যাচ্ছে, তাদের ট্যাগ দেওয়া হচ্ছে চাঁদাবাজ। কিন্তু আসলে সত্যিকার অর্থেই মাঠে বিএনপির চাঁদাবাজের চেয়ে অন্যান্য দলের চাঁদাবাজির সংখ্যা খুব একটা কম না। না, আমি চাঁদাবাজি এটা বিএনপি, জামাত, এনসিপি এগুলো পার্টিকুলার কোনো সমস্যা না। চাঁদাবাজি হলো আমাদের সোশ্যাল সমস্যা। আপনি ফুটপাত এভাবে রেখে দিবেন, সোয়ারেজ রেখে দিবেন, ড্রেনেজ রেখে দিবেন, চাঁদাবাজি হবেই। চাঁদাবাজিটা পেট্রোনাইজ করে কারা? যখন যে ক্ষমতায় থাকে। তাহলে কি আপনার যদি একটা সংস্কার পরিকল্পনা থাকে, আপনি যদি জিনিসপত্রের দাম কমাইতে চান, কৃষকের ন্যায্য মূল্য দিতে চান, আপনাকে অটো চাঁদাবাজি বন্ধ। আপনি যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে চান, সন্ত্রাস দূর করতে চান, অটো চাঁদাবাজি দূর করতে হবে। ফলে যেই দলের এই কর্মসূচিগুলো নাই, কিন্তু আপনি চাঁদাবাজ আর ওর হাদিয়া ভালো, তারপরে হলো ওর সাংগঠনিক যে লুটপাট এটা ভালো, আর ব্যক্তি পর্যায়ে দুর্নীতি এটা খারাপ, এইভাবে যে সমাজকে ভাগ করে, তার মানে ও চাঁদার ক্ষেত্রটা ও দখল করলে ভালো, এটা আপনি নিলে ভালো না। তো চাঁদাবাজি তো তার কাছে সমস্যা না। যদি সমস্যা হইতো তাহলে তো সে ন্যারেটিভ প্রডিউস করতো না, তাহলে তো সে সর্বদলীয় চাঁদাবাজ দমনের ক্ষেত্রে সরকার উদ্যোগ নিত, তারা সর্বদলীয় ভাবে আপনার একটা নাগরিক সচেতনতা দেখতাম, সমস্যার সমাধান দেব। সমাধান তো না। চাঁদাবাজি খারাপ কখন? যখন আপনি করেন। ভালো কখন? যখন আমি করি। আপনি চাঁদা নিলে খারাপ, আমি হাদিয়া নিলে ভালো, এটা হলো সায়েন্স। আপনি 5 তারিখের পরে সায়েন্স ভুলে গেলে হবে না। এনসিপি যে জামাতের সাথে, এটা প্রতারণা, এটা প্রতারণা 2.0। প্রতারণা কার সাথে? সাধারণ মানুষের সাথে, নিজেদের সাথে আত্মপ্রতারণা। কথা ছিল নাগরিক, নাম আমরা বললাম যে নাগরিক ভিত্তিক রাজনীতি চাই। বিএনপির দালাল কি কম দুঃখে হয়েছে? আর কোন এজেন্সি নাই, আপনার ডেমোক্রেটিক কোন এজেন্সি নাই এখন। তো আপনারা ধরেন এখানে তারা কি বললো, পার্টি আমরা নাগরিক ভিত্তি, আমরা বললাম কি দল যার যার রাষ্ট্রসভায়, এরকম একটা জায়গায় আমরা রাজনীতি দেখতে চাই। তারা ওরা সুন্দর নাম দিল নাগরিক পার্টি। আপনি কি চিন্তা করেন, কি আদর্শ? আপনি শাহবাগী না শাপলা না মুক্তিযুদ্ধপন্থী না জুলাইপন্থী কিচ্ছু দেখবো না। আমি দেখবো আপনি নাগরিক, আপনি নারী না পুরুষ, পাহাড়ি, হিন্দু, বৌদ্ধ কিচ্ছু দেখবো না। আপনি মানুষ, বাংলাদেশের নাগরিক, আপনার মর্যাদা আমি এনশিওর করবো। এই তো নাগরিক ভিত্তির ফান্ডামেন্টাল প্রস্তাবনা। আমরা বললাম কি রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। আপনি ইসলামিক পলিটিক্স করেন কোনো সমস্যা নেই, আপনি জামাত করেন কোনো সমস্যা নেই, আপনি শিবির করেন কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হলো শিবির বললেও ওরা ট্যাগ আইতেছে, ওরা ট্যাগ করতেছে। তো বলে ওর আত্মপরিচয়ের মধ্যেই তো সমস্যা, ওর হীনমন্যতার মধ্যেই তো সমস্যা। প্রবলেম হলে এই জায়গায়। আরেকটা পয়েন্ট একটু পরে বলবো, এটা জবাব দিয়ে নিই। তো ফলে আপনার এই নাগরিক ভিত্তিক রাজনীতি ফালাই দিয়া আপনি নিজে ঘোষণা দিলেন যে ইতিহাসের দায় আছে, এবং যারা একটা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে এবং যারা একটা কট্টর মতাদর্শপন্থী, মানে এক ধরনের মুসলিম সেন্টিমেন্টের রাজনীতি করে, এদের সাথে আমরা যাব না। পরে আপনি যে তাদের কুলো উঠে বসলেন নানা যুক্তি দিয়া। নিরাপত্তার ঘাটতি তো সবারই আছে বাংলাদেশে, কমন শত্রু সবারই আছে। সেখানে আপনার তারপরে আপনার গেলেন কার সাথে? সেই অবিশ্বস্ত বন্ধু যে সারা রাত আপনার সাথে আলাপ করলো যে জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সাইন করবো না। পরের দিন বৃষ্টির মধ্যে টিপটিপ বৃষ্টিতে ছাতিদের হাজির মুরব্বীরা। যে বন্ধুরা ভাল্লুকের গল্প শুনছেন, ওই যে 2 বন্ধু যাইতেছিল রাস্তা দিয়া, তারপর একটা ভাল্লুক আসলো, এক বন্ধু গাছে উঠে গেল, আরেক বন্ধুরে ফালাই রেখে। তো পরে আরেক বন্ধু মরার ভান করে শুয়েছিল, তারপরে ভাল্লুক তারা শুয়ে ঢুকে চলে গেল। পরে গাছ থেকে নাইমা ওই বন্ধু তো 2টা লাথি দিয়ে বিদায় করছিল। তো আপনি কি করছেন?
আপনি তারা বিদায় করার পরিবর্তে আপনার কলেজে লাভ দিয়ে উঠছেন, যে শুরুতেই আপনার ওয়াদা ভঙ্গ করলো। তার মানে কি, এটা আপনার পার্ট অফ আপনার ওই যে কোকা কোলা মডেল। আপনি মাউন্টেন ডিউ খান, পেপসি খান, যেখানে খান, পয়সাটা এক কোম্পানির কাছে যে হাজির হবে। এগুলো দোকান জাস্ট আলাদা আলাদা, স্পষ্ট প্রতারণা। এগুলো একটাও বড় সমস্যা না, এগুলো সমস্যা যেগুলো আলোচনা করলাম এতক্ষণ বড় সমস্যা। কিন্তু এই সমস্যার কারণ কি, কেন তারা এরকম করে, এটা আমাদের বুঝতে হবে। তারা এরকম করে কেন, তারা ইনসিকিউরিটি থেকে এটা করে। এই আলোচনাটা গুরুত্ব দিয়ে শুনতে হবে। কেন তারা রাজনীতি যেটা করে, এটা হলো এন্টি নেশন, প্রো এস্টাবলিশমেন্ট। এই পার্টি সবসময় ক্ষমতার সাথে থাকতে চায়। সর্বশেষ আলাপ অনুযায়ী যদি 15টা সিট দিত, 3টা মন্ত্রণালয় দিত, তাহলে তারেক রহমান সবচেয়ে ভালো হইতো, তাহলে আর বিএনপি চাঁদাবাজ না। প্রবলেম হলো এই জায়গায়, বাকি হলো ন্যারেটিভ, বাকি সব গল্প। কিন্তু বিএনপির পজিশন হলো, আপনারা যে যে দলই করেন, আমাদের আন্দোলনের সঙ্গী যারা, তাদেরকে নিয়ে আমরা আলাদা ইয়ে করবো, এটা বললো তারা। এবং তারা ওইভাবে গেল, ওইভাবে আসন ছেড়ে দিল তাদেরকে। আন্দোলনের সঙ্গীরা পুরানা জোট, নির্বাচন, এখানে কিন্তু বিএনপি কোনো নির্বাচনী জোটে যায়নি। বিএনপি তার পুরানা যারা মিত্র বন্ধু আন্দোলনের সঙ্গী, তাদেরকে নিয়ে নির্বাচনে যাচ্ছে। আর আপনি তো আন্দোলন থেকে আলাদা, যুগপথ আপনি আন্দোলন করছেন, আপনাদের কিন্তু আলাদা, আপনাকে জোটে নেওয়া হয়নি। সো নেওয়া যে হয় নাই, এবং এই অবস্থার মধ্য দিয়ে বিএনপি কি পজিশন নিল, বিএনপি ঠিক জিয়া রহমান আমলের রাজনীতিটাতে ফেরত গেল। প্রত্যেক দলকেই তারা বলল যে আপনারা যার যার মতো করে মাঠে যান, নিজেরা বিকশিত হন, রাজনীতি করেন। এদের মধ্যে কেউ কেউ ওই রিস্ক নিল না, নিজের দল বিলীন করে যায়, বিএনপির মধ্যে হাজির হয়ে গেল। অনেকে আছে, সেটা খুব ভালো কাজ হয়েছে আমি মনে করি না, সেটা খারাপ হয়েছে। তো এর মধ্যে জামাত দেখলো যে জামাত সবসময় প্রো এস্টাবলিশমেন্ট পার্টি, মানে সবসময় সে ক্ষমতার সাথে থাকতে চায়। এটা দেখলো যে সংগঠন গড়ে তোলা, মানুষের কাছে যাওয়া, এগুলো খুব ঝামেলা। হ্যাঁ, কটা সিট দিয়ে দিবে, নিয়ে যাবো, এই করবো, হ্যাঁ পতাকা উড়ায় ঘুরবো, পায়ের উপরে পা তুললে ইয়ে করবো, নিজেদের লোকদেরকে প্রশাসনের চাকরি বাকরিতে বসাবো, হ্যাঁ কি আরাম, তাই না? সো এটা কিন্তু রাজনীতি করতে হবে মাঠে ঘাটে যাইয়া, তাই না? তো ডিফিকাল্ট না, অন্য কত বড় চ্যালেঞ্জের মধ্যে আপনি ফেলে দিলেন। সো আপনি সাদাবাজ হবেন না, থেকে সাদাবাজ হবে, আপনি খারাপ হবেন না, থেকে খারাপ হবে। এটা তার ইনসিকিউরিটির থেকে, এবং সে যে গুপ্তভাবে দীর্ঘদিন ছিল আওয়ামী লীগের মধ্যে এবং বিএনপির মধ্যেও, হ্যাঁ থাইকা তো তার একটা অভ্যস্ততা তৈরি হয়েছে। সে ইন্ডিপেন্ডেন্ট হইতে দেয়। যে ছেলেকে আপনি ছোটবেলার থেকে তুল্লা খাওয়ান, ধরেন 28 বছর বয়স হয়ে গেছে, বিয়ে শাদীর খবর নেই, আপনি তুল্লা খাওয়ান, তো সেই ছেলেকে যদি আপনি হঠাৎ করে আলাদা হয়ে যাইতে বলেন, সে ছেলে তো ভাঙচুর শুরু করে দিবে। ঠিক এই ঘটনা ঘটতেছে। ও তো পরজীবী, নিষ্পায়ে দাঁড়ানোর তো সক্ষমতা নাই। কিন্তু এটা সুযোগ ছিল 5 তারিখের পরে আপনার, কিন্তু সেটা আপনি না করে আপনি নিষ্পায়ে দাঁড়াচ্ছেন, আপনি ভাঙচুর শুরু করছেন, মানে এনার্কি শুরু করছেন, আপনি পুরো পলিটিক্যাল এনভায়রনমেন্ট নষ্ট করতেছেন। কেন আমরা পাওয়ার শেয়ারিং এর দিকে যাব? পাওয়ার শেয়ারিং এর জন্য তো গণঅভ্যুত্থান হয়নি। গণঅভ্যুত্থান হয়েছে জনগণের ভোটাধিকার ফেরানোর জন্য, জনগণকে এম্পাওয়ার করার জন্য। ফাজলামি শুরু করছেন মানুষের সাথে। মূল কারণ হইল এটা, যে তাকে আলাদা চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছে, তাকে রাজনীতি করতে হবে। চ্যালেঞ্জ দিতে যে সে যেটা করতেছে, তার তো নাই রাজনীতি, ন্যারেটিভের মধ্যে ঢুকে গেছে। আরেক ধরনের প্রশ্ন হচ্ছে যে ক্ষমতায় যেই আসুক, টিকে থাকাটা খুব কঠিন হয়ে পড়বে। মানে কেন? অবশ্যই এটা কঠিন হয়ে পড়বে। ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক যদি স্থাপন না করা যায়, ভোট আইডি তো আর ভোট দিবে না, তাই না? মানুষ তো ভোট দিবে। তো মানুষ ভোট দিলে তখন মানুষ কি করবে? সে সরকারটাকে ওন করবে। ধরেন আপনি ম্যাথমেটিক্যালি মেধা প্রতিভা খাটাইয়া ইলেকশন রিগিং করে জিতে গেলেন, তারপরে আপনি বিদেশি টাকা পয়সা দিয়ে ভোট কিনলেন, প্রচুর ফান্ডিং খরচ করলেন। মানুষ ট্রাস্ট ইম্পর্টেন্ট, পাওয়ার কি? পাওয়ার একটা অনুভূতি সিম্পলি। আপনি কিভাবে শেষ করে ধরেন, আপনি কিভাবে জিতছেন এটা গুরুত্বপূর্ণ না, এটাই গুরুত্বপূর্ণ। আপনি জিতছেন কি না, হারছেন কি না, এটা গুরুত্বপূর্ণ না। হাসিনাও তো প্রত্যেক নির্বাচনে জিতছিল, মনে রাখেন না কেন আপনার হাসিনাকে? নির্বাচনে জয়লাভ করাটা গুরুত্বপূর্ণ না, আপনি কিভাবে জিতছেন সেটা গুরুত্বপূর্ণ। জেতার পরে মানুষ কি ওন করে যেটা আমার বিজয়। হাসিনা তো জিতছিল প্রত্যেকটা ইলেকশনে কৌশল করে, তাই না? কিন্তু যত জিতছে তত মানুষ এটা ডিজন করছে। আপনি জিতেন নির্বাচনে, ওয়েলকাম। কিন্তু সেক্ষেত্রে বিএনপি যদি ক্ষমতায় চলে আসে, তাহলে বিএনপির জন্য কি সার্ভাইভ করাটা কঠিন হয়ে পড়বে? কেন? বিএনপি কি ভোট চুরি করে ক্ষমতায় আসতেছে নাকি? 5 তারিখে ক্ষমতা ছিলেন, বললাম নেই তো। বিএনপি ক্ষমতায় আসার কোনো আন্দোলন করতেছে না। আমি একটু দায়িত্ব নিয়ে বলতেছি, বিএনপি এখানে গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতেছে। কোনো ভুয়া ন্যারেটিভ দিবে না, ভুয়া প্রতিশ্রুতি দিবে না, যে জিনিস করতে পারবে না এটা বলবে না সে। বিএনপি কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না, বিএনপি কতগুলো পরিকল্পনা নিয়ে হাজির হচ্ছে। সেই পরিকল্পনাগুলোর ব্যাপারে আমরা ক্রিটিক থাকতে পারে, মত থাকতে পারে, কিন্তু সে ধরেন যে জুলাই সনদে সে যে আপনি নোট অফ ডিসেন্ট দিল, কেন দিল? সে তো বলতে পারতো হ্যাঁ সব সংস্কার করে হলো, সব করে হলো, হ্যাঁ
কেন বলে না? মিথ্যা কথা কেন বলবে? ভাই এটা সফিস্টিকেটেড পলিটিক্যাল পার্টি, কিছু চোরবাটপার করে এই দল। এটা জিয়া রহমানের পার্টি, এটা বেগম জিয়ার পার্টি। বিএনপি করার একটা স্ট্যান্ডার্ড আছে। স্ট্যান্ডার্ডটা কি? 4টা ক্যাটাগরি। আপনি অসম্ভব রকম দেশপ্রেমিক এবং ক্যাপাবল, আপনি 1 নাম্বার যোগ্য বিএনপি করার। 2 নাম্বার হইলো আপনি অত ক্যাপাবল না কিন্তু সৎ, আপনিও যোগ্য। 3 নাম্বার হইলো আপনি ক্যাপাবলও না সৎও না কিন্তু আপনি লয়াল, আপনিও পার্টি করতে পারবেন। 4 নাম্বার হইলো আপনি ক্যাপাবলও না সৎও না কিন্তু প্রিটেন্ড করেন আপনি সব। এটা হলো সবচেয়ে ডেঞ্জারাস ক্যাটাগরি। এই আছে, এটা সব দলেই আছে। এই সংখ্যাটা যখন বড় হয়ে যাবে তখন সেই দল দুর্বল হয়ে যায়, সেই দল ক্ষতিগ্রস্ত হয়। সো বিএনপি করা মানে হইলো, এটা বলছি এর আগে, কারণ বিএনপি কোনো রাজনৈতিক তথাকথিত রাজনৈতিক সংগঠন হিসেবে গঠন করা হয়নি, গঠন করা হয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একটা ভ্যানগার্ড হিসেবে, রাইট? বিএনপি করা মানে হইলো আমার কাছে বাংলাদেশের জার্সি বইরে মুশফিকুর রহমান তামিম ইকবাল খেলা যেরকম, বিএনপি করাটা সেরকম। বাংলাদেশের মানুষ জন্ম নেয় বিএনপি হয়ে, মানে বাংলাদেশি হয়ে। পরে সে নানা কারণে এই দলটা করতে পারে না। কেন করতে পারে না, এগুলো দূর করাটাই হলো বিএনপির জন্য চ্যালেঞ্জ। রনি ভাই, আপনার কথার সুর ধরেই যদি বলি যে বিএনপির এক ধরনের জনপ্রিয়তা কিন্তু আমরা গত বছর 25 ডিসেম্বর তারেক রহমান যখন দেশে আসলেন তখন দেখেছি, 31 ডিসেম্বর বেগম জিয়ার জানাজায় আমরা দেখেছি, এক ধরনের জনপ্রিয়তা কিন্তু ইতিমধ্যেই বিএনপি স্ট্যাবলিশ করে ফেলেছে। সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আসলে কি ধরনের নেতৃত্ব তাদেরকে ধারণ করতে হবে বা কি ধরনের নেতৃত্ব তাদেরকে বহন করতে হবে দেশের হয়ে কাজ করার জন্য, দেশের মানুষের হয়ে কাজ করার জন্য? দেখেন, আমি তারেক রহমানকে যে কথাটা বলছি, আমি দেখেন বিএনপির একটা লিগেসি আছে। সেটা কি? আপনি অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে সফল, দল ভাঙে নাই, বিভিন্ন পাঁচতারা হোটেলে আপনার ইনসাফ পার্টি টার্টি করার চেষ্টা করছে, এখানে স্টুপিড সেলফ পোর্ট্রেট বুদ্ধিজীবী দার্শনিকরা, সেগুলো সফল হয়নি। তো ফলে আপনি দলটা ধরে রাখতে পারছেন, অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে আপনি সফল। গণ অভ্যুত্থানের একটা নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ, হ্যাঁ, আপনার দল, আপনার সংগঠন একটা ভ্যানগার্ডের ভূমিকা পালন করে, যদিও গণ অভ্যুত্থান নির্দলীয়, এটা বিএনপি জামাতের না, হ্যাঁ, এটা ন্যাশনাল ফেনোমেন, এটা বহুবার বলছি। তারপরে আপনি বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেলেন, আপনি দলীয় সংবিধান অনুযায়ী অ্যাক্টিং চেয়ারম্যান হলেন। অ্যাক্টিং চেয়ারম্যান হইলে ওই লোক আর বিএনপির থাকে না, এটা লিগেসি বিএনপির। জিয়া রহমান, খালেদা জিয়া দেখলে বুঝবেন, সে তখন লিডার অফ দ্য নেশন হয়ে যায়, তার ক্ষেত্রে সবার স্পেস থাকে। এবং তারেক রহমান কোনো কাল্ট ফিগার না, তারেক রহমান কোনো রাজা বাচ্চা না, এবং তারেক রহমান কোনো জমিদার না। তারেক রহমান হলো আমাদের সেই সহযোদ্ধা যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দীর্ঘদিন ধরে নিয়োজিত, যার রাজনীতি করার বয়স প্রায় 40 বছর। দুধের শিশু না সে, হ্যাঁ, 2 দিন ধরে আসছে, তারপরে হ্যাঁ বাপ মা মরে গেছে, এবার দলের চেয়ারম্যান হয়েছে, তা না। রাজনীতির সাথে যুক্ত আছে 40 বছর ধরে একটা লোক। কথা বলার সময় হিসাব করে বলতে হবে। মানে পরিবারতন্ত্র নিয়ে আমি পরে আসতেছি। তো ফলে এখন আপনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3টা ডেমোক্রেটিক স্ট্যান্ডার্ড দেখেন, স্টেজ দেখেন, অবস্থান দেখেন। ফলে তারেক রহমানের এই যে লিডারশিপটা, এটা হলো উনি আমাদের কলিগ, আমাদের সহযোদ্ধা, সহকর্মী। ফলে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন আমরা রুখে দিব, তার সমালোচনা করব, সে যেই জায়গায় উল্টাপাল্টা করবে একদম সাই দিয়া ধরবো, কিন্তু তার অনার কোড রক্ষা করতে হবে আমাদের। কারণ হইলো বিএনপির চেয়ারপারসন হওয়া মানে হইলো ওই যে লিডার অফ দ্য নেশন। এটা শুধু বিএনপির জন্য না, কিন্তু এখানে সমস্যাটা হইলো আমাদের এখানে এন্টার বুদ্ধিজীবিতা, কালচারাল ইন্ডাস্ট্রি, এটা প্রো আওয়ামী লীগ হওয়ার কারণে আপনি ধরেন মুজিব পূজারি, আনিসুজ্জামান জাতির বিবেক, কিন্তু আপনি জিয়া রহমান নিয়ে কথা বলেন, খালেদা জিয়া নিয়ে কথা বলেন, আপনি কালচারালি উন্নত না। এখন এই মেধাবী মুনাফেকরা ঠিক এই জিনিস চালাচ্ছে। ধরেন আপনি বিএনপির পক্ষে, ধরেন আমি বিএনপির পক্ষে কথা বলছি, আমি বিএনপির দালাল, কেন? আমি বিএনপি করলে তো সমস্যা কি? অ্যাজিভ আপনি বিএনপি, আমি ফুকো দেরিদা পড়ি, বুদ্ধিজীবী জ্ঞান চর্চা আবার বিএনপি করি। বিএনপি করা এই যে একটা অব্রাহ্মণ সুলভ ব্যাপার, নিচু জাতের ব্যাপার, এই কারণে আমি বিএনপির দালাল হয়েছি। কারণ একজন পাবলিক ইন্টেলেকচুয়াল হিসেবে বিএনপি যেহেতু কালচারালি ফিলোসফিক্যালি মুসলিম, এটাকে ডিফেন্ড করা আমার দায়িত্ব এবং তার ট্রুথটাকে পাবলিকের সামনে হাজির করা। এবং বিএনপির যে সমস্যাগুলো আছে, এর মধ্যে অনেক সমস্যা আছে, অনেক আপনার পার্টির মধ্যে ঝামেলা আছে, অনেক সিন্ডিকেটের প্রবলেম আছে, অনেক বাজে লোকের ইনফ্লুয়েন্স, এগুলো দূর করা, দূর করে পলিটিক্সটা কি এটা বোঝার চেষ্টা করা, এটাই আমার কাজ। সো এখন এই হলো বিএনপির স্ট্রাকচার অবস্থান। এবং আমি এর আগে যে 4টা বৈশিষ্ট্যের কথা বললাম, এইটা ফ্লোয়ারিশ করলে আমরা শুধু বাংলাদেশের জন্য না, আমরা সাউথ এশিয়াতে একটা সুপার, একটা ঐতিহাসিক, লার্জার দেন লাইফ একটা লিডারশিপ পাইতে যাচ্ছি তারেক রহমানের কাছ থেকে।
ঐতিহাসিক। মানে এটা কি আপনি দায়িত্ব নিয়ে বলছেন? দায়িত্ব নিয়ে বলছি। কেন? তারেক রহমানের বিরুদ্ধে এখন যেটা চলতেছে, এটা 17 বছরের যে ন্যারেটিভ পলিটিক্স, এটা এখন নব্য শত্রুরা, যেটা তাদের আশ্রয় প্রশ্রয়ে বড় হয়েছে, তারা চালাচ্ছে, তারা আওয়ামী পলিটিক্সই চালাচ্ছে তারেক রহমানের বিরুদ্ধে। ফলে এটা এন্টার পলিটিক্স যেহেতু পরাজিত হয়েছে হাসিনারটা, তাদেরটাও পরাজিত হবে। তারেক রহমান কোনো কাল ফিগার না, রাজা না, এটা আমাদের কলিগ। আমার সহযোদ্ধার গুরুত্ব আমার চেয়ে অনেক বেশি, আমার মুনিবের চেয়ে। আপনি আপনার বন্ধুকে বেশি ভালোবাসেন না আপনি আপনার বসকে বেশি ভালোবাসেন? অবশ্যই আমি আমার বন্ধুকে বেশি ভালোবাসি। বসের সাথে তো দেখা হয় শুধু অকেশনালি, কিন্তু বন্ধুর সাথে আমি অলওয়েজ থাকি। তারেক রহমান আমাদের কলিগ, আমাদের সহযোদ্ধা। আমরা তাকে সমালোচনা করব, তাকে আমরা ক্রিটিক করব, তাকে আমরা ধরাই দিব, কিন্তু তার অনার কোড প্রোটেক্ট করতে হবে। কিন্তু যারা আবার বলে, যে আরেকটা হলো এই পরিবারতন্ত্র আবার আসলো, 40 বছর পরিবারতন্ত্র। দেখেন, বাংলাদেশে পরিবারতন্ত্রের রাজনীতি আসছে, সেটা হলো আওয়ামী লীগ। এবং এই ধরনের মতাদর্শিক পলিটিক্সও পরিবারতন্ত্র হলে এটা কাল ফিগার টাইপের, কাল বানানো হয় বয়ান তৈরি করে এবং মিথ্যা কথা বলার মধ্যে, মিথ্যা ন্যারেশন তৈরি করার দিকে। কিন্তু বিএনপির ক্ষেত্রে এটা দরকার নেই। বিএনপি হলো এন্টি কাল্ট পলিটিক্স। বিএনপি রাষ্ট্রবাদী রাজনীতি। বিএনপি জাতীয়তাবাদটা কিন্তু আওয়ামী লীগের মধ্যে সার্বিক জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ চাকমা, মারমা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই অনু করতে পারে। বাংলাদেশি সিভিলাইজেশনের পরিচয়, এগুলো আমি বহুবার বলছি। আপনি ধরেন জিয়া পরিবারের সদস্য মানে কি, অ্যাকর্ডিং টু জিয়া রহমান স্ট্যান্ডার্ড? আপনি আনকন্ডিশনালি আপনার বাংলাদেশকে ভালোবাসেন এবং ডেঞ্জারাসলি আপনি ট্রুথফুল, অনেস্ট, আপনি জিয়া পরিবারের সদস্য। এটা কোনো ফিউডাল, রেসিয়াল এবং আপনার রিলিজিয়াস আইডেন্টিটি না, এটা ব্লাড রিলেটেড কোনো আইডেন্টিটি না, এটা মোরাল স্ট্যান্ডার্ড। আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকেন কেন, বেগম জিয়া বলে নাই বাংলাদেশের বাইরে আমাদের কোনো জায়গা, আমার আর কোনো ঠাই নেই, স্থান নাই, এটাই তার পরিবার। আর আপনি এই পচা ইন্টেলেকচুয়াল গুলো পরিবারতন্ত্র দেখতেছি না বইলা যে বয়ান, এগুলি এখন এরা এগুলি ফেরি করতেছে। আমি বুঝাইতে পারছি? মানে এটা কোনো ট্রাইবাল না, ব্লাড রিলেটেড ব্যাপার না জিয়া পরিবারের সদস্য হওয়া। আপনি যদি মনে করেন আপনি বাংলাদেশকে আনকন্ডিশনালি ভালোবাসেন, আপনি ডেঞ্জারাসলি ট্রুথফুল, আপনি জিয়া পরিবারের সদস্য। কিন্তু আপনি যদি চোর বাটপার দালাল হন, জিয়া পরিবারের ব্লাড রিলেটেড হন, আপনাকে জিয়া রহমান লাথি দিয়ে অফিসের বাইরে বাইর করে দেবে। জিয়া রহমান বলে নেই যে আমার পরিবারের কোনো লোকজন যেন আমার অফিসের তীরসীমায় নয় আসতে না পারে। ফলে এটা হলো জিয়া পরিবার। বাংলাদেশের যে কেউ এই পরিবারের অংশ, এটা ব্লাড রিলেটেড কোনো ব্যাপার না। এবং তারেক রহমান পলিটিক্যালি, মানে পলিটিক্যাল এডুকেশনটা কি, ওটা ডিগ্রি ফিক্ট না, যে বড় বড় ডিগ্রি আনা, ভুয়া ডিগ্রি, ভুয়া অধ্যাপক, ভুয়া ব্যারিস্টার, এগুলো না। পলিটিক্সটা হলো পয়েটের মতো, কবির মতো, ইনটিউটিভলি যা। যেমন তারেক রহমান বাংলাদেশে আসলে কি হবে, এটা আমাকে জিজ্ঞেস করছিল অনেকে, বলে না ওনার সাথে দীর্ঘদিনের বিচ্ছিন্নতা, জনগণ তো ওনাকে, ইয়াং প্রজন্ম ওনাকে কি নিবে কিনা। আমি বলছি, একটা উদাহরণ দিছিল, আমি বলছিলাম গরম বালিতে খই ফুটানোর জন্য চাল দিলে যেরকম হয়, মানুষ ফুটবে। কারণ পলিটিক্স এট দ্য সেম টাইম স্পিরিচুয়াল রিলেশনশিপ এবং ইনভিজিবল ম্যাচ, যেটাকে বলে ইনভিজিবল পিপল। এটা বুঝতে পারে ট্রুথফুলি কে কানেক্টেড আর কে ডিসকানেক্টেড, কে রিয়েলি এটা মিন করে যেটা বলে, আর কে বয়ানবাজি করে, এটা পাবলিক বুঝতে পারে। আরেকটা ব্যাপার কিন্তু সবসময় সামনে এসেছে যে আপোষহীন নেত্রী হিসেবে বেগম জিয়ার এক ধরনের পরিচিতি, এবং আমরা জানি যে তালপটি ইস্যুতে আসলে আপোষ না করাই জিয়াউর রহমানকেও এক সময় এ ধরনের একটা করুণ পরিণতির দিকে যেতে হয়েছে। সেক্ষেত্রে যদি আমরা ধরে নেই যে তারেক জিয়া ক্ষমতায় আসছেন বা নেতৃত্ব গ্রহণ করছেন, সেক্ষেত্রে আপোষ করার কোনো ইস্যু কি তৈরি হতে পারে কিনা, সেটা উনি বিবিসির ইন্টারভিউতে কি ক্লিয়ার করে নাই? যখন ভারত নিয়ে প্রশ্ন করা হয়েছে যে ওনাকে যেগুলো মিথ্যাচারগুলো করা হয়, উনি বলে নাই যে বাংলাদেশের জনগণ যেভাবে দেখে আমি সেভাবেই দেখবো, আমাকে বাংলাদেশের জনগণের সাথে থাকতে হবে? আমি তাকে সরাসরি প্রশ্ন করছিলাম, উনি বলে যে ডিসিশনটা বাংলাদেশের জনগণ তো নিয়ে নেয়, দিয়ে দিছে, এবং আমি যদি বাংলাদেশের জনগণ যদি আমার সাথে থাকে, তাহলে সারা পৃথিবীর কোনো রাষ্ট্রই, যত শক্তিশালী রাষ্ট্রই হোক, কেউ আমাদের উপর যা খুশি তাই চাপাই দিতে পারবে না। তাহলে উনি জানে। ফলে আপনি যেটা বললেন যে এই ইনফ্লুয়েন্স ডমিনেন্সের, এটার ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে বলবো যে আপনারা আপনাদের এই ন্যাশনাল লিডারশিপ, এই ডেমোক্রেটিক প্রতিষ্ঠান, তার 1000 রকম সমস্যা আছে, 100 রকম ত্রুটি আছে, এটাকে শক্তিশালী করেন। যেখানে মনে করেন বিএনপির ওই নেতাটা খারাপ, ওই নেতাটা যোগ্য না, আপনি যোগ্য নাগরিক, আপনি আগে আসেন, তারেক রহমান আপনার সাথে থাকবে, আমি কথা দিচ্ছি। এটাই বিএনপি।
বিএনপি নেতাকর্মী বিএনপিকে রিপ্রেজেন্ট করে না, ইউ পিপল, হ্যাঁ, আপনারা বাংলাদেশের নাগরিক, আপনারাই রিপ্রেজেন্ট করেন এটা। রেজাউল করিম রনি, আপনাকে সত্যিকার অর্থে একটা ধন্যবাদ দিতে চাই। আমরা আমাদের সব অধি থেকেই ধন্যবাদ দিই, কিন্তু এই যে রাজনীতির খুব সূক্ষ্ম বিষয়গুলো যেগুলো আসলে সাধারণ মানুষ বোঝে না, বুঝতেও চায় না, বিভিন্ন সময় এই কারণেই হয়তো বা সাধারণ মানুষকে নানাভাবে প্রতারিত করা সম্ভব সেটা হয়। অল্প সময়ের জন্য। একটা কথা বলে শেষ করি, ওই যে শেক্সপিয়ারের কথাই মনে হয় যে আপনি কিছু লোককে সবসময়ের জন্য বোকা বানাইতে পারবেন, কিন্তু সব লোককে সবসময়ের জন্য বোকা বানাইতে পারবেন না। এবং যেটা বললাম, পলিটিক্স এট দ্য সেম টাইম স্পিরিচুয়াল কমিউনিকেশন। ধরেন তারেক রহমানের এই প্রোটোকলের এই ঝামেলা যদি না থাকতো, হ্যাঁ, আমি আপনাকে বাজি দিয়ে বলতে পারি, একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, মানে মানুষের সাথে উনি যদি আরেক মানে প্রোটোকলের ঝামেলা না থাকতে পারতো, হ্যাঁ, মানুষের সাথে হাত মিলাতে পারত, মানুষের মধ্যে যদি থাকতে পারতো, তাহলে মানুষ দেখতো যে কোন লিডারশিপ পাইছে তারা। বললাম তো, আপনার সহযোদ্ধা বাংলাদেশকে ভালোবাসার ক্ষেত্রে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের একটা সিভিলাইজেশন পরিচয় নির্মাণ করার ক্ষেত্রে তারেক রহমান এবং আপনি বরুঙ্গামারীর বা এই জামালপুরের শহরের নাগরিক, আপনারা ইকুয়াল, আপনারা সমান, সমমর্যাদার। কিন্তু একজনকে নেতৃত্ব নিতে হয়, এই জন্য আর কি লিডার হিসাবে উনি সামনে আছে, এটা ম্যাটাফরিক্যালি আছে। বাট উনি রিয়েলি মনে করে বাংলাদেশের ওই লোকটা তার সমান গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ দ্য লিডারশিপ। উনি নিজেকে জমিদার মনে করেন, উনি নিজেকে রাজা মনে করে না। ফলে এইটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, যেই রাজা, যে প্রধানমন্ত্রী, যেই নেতা নিজেকে রাজা মনে করে না, যে মনে করে ওই ইকুয়াল জনগণ এবং আমি ইকুয়াল, তারে যদি আপনি নেতা বানান, তাইলে না আপনার বিকাশ হবে। ফলে তাকে এই জন্য তার অনার কুটকে প্রতিহত করতে, মানে আপনার করতে, তার ডিজনার করার চেষ্টাকে প্রতিহত করতে হবে, তার অনার কোডটা রক্ষা করতে হবে, রক্ষা করে তাকে ক্রিটিক্যালি এঙ্গেজ করতে হবে ফর বেটারমেন্ট। যে আপনি এই পলিসি নিচ্ছেন, এই পলিসির এই ত্রুটি, এটা এইভাবে করেন, উনি সাথে সাথে মাইনে নিবে। আমি অনেক পয়েন্ট বলছি যে আমি মনে করি এটা এরকম ভাবে, অনেক তর্ক করছি, সাথে সাথে মাইনা নিছে। আবার যেটা ওনার যুক্তি ছিল, উনি বলছে যে না আমি এটা মনে করি, তখন আমার মনে হচ্ছে এটাও তো বেটার, আমারটার চেয়ে বেটার, হ্যাঁ ওকে, এটা ভালো, ফাইন। That's the beauty. That's the beauty of leadership. This is তারেক রহমান। তারেক রহমানকে আন্ডারমাইন করে হাসিনা যেরকম ভুল করছে, আপনারা যারা ডিপলিস করতেছেন, আপনাদের কোনো ধারণা নেই। সে চিৎকার করে না, তার বিরুদ্ধে মিথ্যা কথা বললে সে জবাব দেয় না, হ্যাঁ, সে তার ভিকটিম কার্ড খেলে না, যেগুলো বাংলাদেশের পলিটিক্যাল কালচার, তাই না? এই জন্য তার আপনার নেতা মনে হচ্ছে না, কোনো সমস্যা নেই। সে তার নেতৃত্বটা বিকশিত হচ্ছে সাইলেন্টলি। সেটা উনি দেশে মাটিতে পাড়া দেওয়ার পরে খানিকটা আওয়াজ পাইছে, বোঝা গেছে। সো আমরা নেতৃত্বের পূজারী বা ওই হাসিনা স্টাইলের বন্দনার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি লিডার আমাদের কলিগ হয়ে উঠবে, আমাদের সহযোদ্ধা হয়ে উঠবে। এর মধ্যে দিয়ে আমরা পাওয়ারটাকে আপনার এই ডিসেন্ট্রালাইজ করব, জনগণের মধ্যে সরাই দিব। লিডার আমি ইকুয়াল, এই ধারণার মধ্যে যখন আপনি নিয়ে আসবো, হ্যাঁ, কিন্তু এটা কখন নিয়ে আসার সাথে সাথে এট দ্য সেম টাইম তার অর্ডার কোড মানতে হবে। হাসিনা স্টাইলে তার প্রোপাগান্ডা ছড়ানো যাবে না, তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা যাবে না। আপনি ক্রিটিক করেন, তারেক রহমান আপনাকে ওয়েলকাম জানাবে, কোনো সমস্যা নেই। রেজাউল করিম রনি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাক্স স্টুডিওতে এসে আপনি এত সুন্দর করে সহজ ভাষায়, সাবলীল ভাষায় রাজনীতির সূক্ষ্ম মারপ্যাচগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের বাক্সর আজকের পর্ব এখানেই শেষ। আগামী পর্বে আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।